সাহেব। ওকে, থ্যাংক ইউ। ভালো থাকি আর হাসি খুশি থাকি, তাতে চিন্তা নাই, এমনি হয়ে যাবে। বহু সময় পরীক্ষা দূরে, অনেক দূরে। ঠিক আছে, আচ্ছা আমরা শুরু করি। আমার যতখানি মনে পড়ে সেটা হলো আজকে টিডিএস পড়ানোর কথা। আজকে মানে নেক্সট ক্লাসে, আজকে তো এমনি ক্লাস ছিল না। তো যাই হোক, কিছুক্ষণ আগে ফোন করলো যে স্যার নিতে পারবেন কিনা। তো আমি যতখানি মনে পড়ে গত ক্লাসে আমরা ইনকাম ফ্রম এমপ্লয়মেন্টটা শেষ করছি, রেন্ট, তাই না? এমপ্লয়মেন্টটা, হ্যাঁ এরপরে, হ্যাঁ এরপরে রেন্ট, রেন্ট তো আমরা শুরু করিনি, তাই না? না না স্যার। ওকে, ঠিক আছে। তাহলে আজকে আমরা টিডিএসটা দেখি, দরকার হয় আবার আমরা ওই হেডস অফ ইনকামে ব্যাক করব। তো এখানে তাহলে দেখতে থাকেন। এখানে আমরা এই প্রেজেন্টেশনের মধ্যে মোটামুটি এগুলো কভার করবে যে কতগুলো খাত আছে আমাদের টিডিএস এর অ্যাজ পার চ্যাপ্টার 7। আগের আইনেও ছিল চ্যাপ্টার 7, বর্তমান বাংলায় যে আয়কর আইন এখানেও চ্যাপ্টার 7 টিডিএস বা উইথহোল্ডিং ট্যাক্স, আমি যাই বলি না কেন। তো একটা একটা করে শুরু করি। প্রথম হলো স্যালারি, বেতন থেকে যে উৎসে আয়কর কর্তন। তো এটা হয়তো মনে হয় কত ক্লাসে পড়ানো হয়েছে, তো এটা নতুন করে আর আমি এটা বলতে চাই না। অ্যাভারেজ রেটে কাটতে হবে কিভাবে সেটাও গত ক্লাসে এটা বলে দিচ্ছি। বা কারোর যদি গাড়ি থাকে সেই গাড়ি, ওটাও ডান পাশে লেখা। এই যে ডান পাশে লেখা, এমপ্লয়ার উইল নট ডিডাক্ট ট্যাক্স অ্যাট সোর্স or will deduct tax at a lower rate or amount in case an employee can produce a certificate issued by the DCT। ওই যে গল্প করছিলাম যে আপনাকে ডিসিটির কাছে পাঠাইছিলাম যে যান তার কাছ থেকে সার্টিফিকেট নিয়ে আসেন, ওই কথাটাই কিন্তু এখানে লেখা। এবং একটা কথা মনে রাখবেন যে সেটা রেফারেন্স সহ লেখা, যে কত নাম্বার সেকশনে বলা আছে যে আমার যদি গাড়ি থাকে, আমার যদি 25,000 টাকা ট্যাক্স দেয়া থাকে বিআরটিএ তে, তাহলে আমি যদি কোম্পানিকে সাবমিট করি সে এটা আমলে নিবে না, আমাকে এটা সাবমিট করতে হবে ডিসিটির কাছে। ডিসিটি সে এই মর্মে একটা সার্টিফিকেট দিলে তখন সেটা কোম্পানি আমলে নিবে ইত্যাদি। এটা রেফারেন্স হচ্ছে 86-5। আর ওখানে সরকারি চাকরিজীবী যারা তারাও কিন্তু নিজের বেতন থেকে নিজেরা ট্যাক্স কেটেই আপনার এজি অফিসে বিল সাবমিট করে। 1 নাম্বারটা শেষ। তারপরও যদি 1 নাম্বার নিয়ে আপনাদের কোনো কোশ্চেন থাকে আপনি করতে পারবেন। 2 নম্বরে হলো যারা মাননীয় সংসদ সদস্য, তারা যে তাদের বেতন ভাতা, বেতন তাদের তো বেতন বলে না, তাদের বলে রেমুনারেশন। তো তাদের যে রেমুনারেশন, সংসদ সদস্য ভাতা, সেটা পার্লামেন্ট সেক্রেটারিয়েট থেকে তারা বিল করে তোলে। ওখানে ওটাও কিন্তু একই সরকারি চাকরিজীবীদের মতোই অ্যাভারেজ রেটে ট্যাক্স দিতে হয়, তাদেরকে ট্যাক্স কেটেই বিলটা করতে হয়। আর 3 নম্বরে হলো ডাব্লিউপিপিএফ, মানে ওয়ার্কার্স প্রফিট পার্টিসিপেশন ফান্ড। এটা হয়তো এখন নতুন লেবার লতে এটা নতুন নামকরণ হয়েছে শ্রমিক কল্যাণ তহবিল। তো এইটা থেকে আগে টিডিএস এর রেট ছিল এটা 5, বর্তমান আয়কর আইনে এটা টিডিএস এর রেটটা হচ্ছে 10। এবং শুধু 10ই না, মেরে দিছে যে যেটা কাটবে সেটা মিনিমাম ট্যাক্স আন্ডার সেকশন 163। 163 মানে আগে ছিল 82C, মানে মিনিমাম ট্যাক্স। এই আর কি। তো এই স্লাইডে আশা করি মানে কারোর কোনো কোশ্চেন নাই। তো ছোট্ট একটা কোশ্চিন আছে স্যার এখানে। মানে 3টা জিনিস হয়, সেটা হলো যে আমরা আজকে যে টিডিএস পড়াচ্ছি, এই টিডিএস এর খেলা 3 রকম। একটা হলো নর্মাল, একটা সেমিফাইনাল, একটা ফাইনাল। এই স্লাইডে 2টা খেলা আছে। যেমন 1 নাম্বার 2 নাম্বার এদের হলো নর্মাল, মানে এটা মিনিমাম ট্যাক্স না, নর্মালি যা হয় তাই। নর্মাল মানে কি, আমার বেতন থেকে ট্যাক্স কাটছে 1 লাখ, আমার ট্যাক্স হয় 92,000, তার মানে 8,000 টাকা আমি ফেরত পাবো। ফেরত না পাই আগামী বছরের সাথে সমন্বয় হবে, যা হয় তাই। অথবা আমার ট্যাক্স আসছে 1,12,000, আমার ট্যাক্স কাটা আছে স্যালারি থেকে 1 লাখ, আর 12,000 টাকা দিয়ে আমি রিটার্ন সাবমিট করবো, এটাই নিয়ম। কিন্তু 3 নাম্বারটা বলছে যে না, যা কাটছে এটা মিনিমাম। তার মানে কি, এটা সেমিফাইনাল। সেমিফাইনাল মানে কি, সেমিফাইনাল মানে হলো আমার যদি ট্যাক্স বেশি আসে তাহলে বেশি দিতে হবে, কিন্তু ট্যাক্স যদি হিসাবে কম আসে তাইলে আমার যা কাটছে ওইটা গেছে। এটার নাম হলো সেমিফাইনাল। মানে আমার যেটা কাটছে ওটা গেছে, আমার যদি ট্যাক্স কম হয় তাইলে আমি ওইটুকু ফেরত পাবো না বা সমন্বয় হবে না। কিন্তু যদি আরো কিছু দিতে হয় তাহলে সরকারকে যদি কিছু দিতে হয় দিতে হবে, সরকার থেকে আমি যদি কিছু পাই তাহলে সরকার আমাকে দিবে না, এটার নাম সেমিফাইনাল। আচ্ছা এখন কোশ্চেনটা করেন, আপনি জানি কি বলতে চাইছিলেন? স্যার মানে যেটা হয় যে আমরা কোম্পানির অ্যাকাউন্ট থেকে ওয়ার্কার ওয়েলফেয়ার ফান্ডে টাকাটা ট্রান্সফার করি, তারপর ওয়ার্কার ওয়েলফেয়ার ফান্ড থেকে এমপ্লয়িদের অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার হয়।
তাহলে এখানে স্যার এমপ্লয়ার ট্যাক্সটা কাটবে কখন? যখন আমরা ওয়ার্কার ওয়েলফেয়ার ফান্ডে পাঠাবো তখনই 10% কেটে রাখবো, নাকি ওই ফান্ড থেকে যখন এমপ্লয়ীদের ফান্ড অ্যাকাউন্টে ঢুকবে তখন কাটবো টাকাটা? এটা তো আমি একটু দেখেন তো, 88টা দেখেন তো একটু, দাঁড়ান, মানে 88টা দেখ, এটা ভালো কোশ্চেন। আপনার সামনে বই থাকলে খোলেন। বই তো স্যার কিনি নাই এখনো। এই তো, বই ছাড়া পড়তেছেন? আচ্ছা দেখতেছি স্যার অনলাইনে। স্যার এখানে বলছে সুবিধাভোগীকে কোনো অর্থ প্রদানকারী, তার মানে এখানে ভূমি এমপ্লয়িকে কল্যাণ তহবিল হইতে তাহার কোনো, ওই তো মানে এখানে বলছে যে কল্যাণ তহবিল থেকে যখন এমপ্লয়িকে বা ওয়ার্কারকে যখন রিয়াল পেমেন্ট হবে তখন, বুঝছেন? জি স্যার। রিয়াল পেমেন্ট যখন হবে তখন ট্যাক্সটা কাটতে হবে, 10% হারে কর্তন করবে। কিন্তু কে করবে? মানে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি, উক্ত অর্থ পরিশোধের জন্য দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি। তার মানে এটা কে? এটা দায়িত্বপ্রাপ্তি ব্যক্তি কে? মানে ফান্ডের কি ট্রাস্টি না কি? ট্রাস্টই হবে, কারণ এটা তো একটা ট্রাস্টের আন্ডারে আগে ওয়েলফেয়ার ফান্ডটা ক্রিয়েট হয়। তাইলে এইখানে এমপ্লয়ার হবে না। স্যার ডাব্লিউপিপিএফ এর কি রিটার্ন জমা দেওয়া লাগে স্যার? দাঁড়ান, এটা ঠিক করে নি। এখন দেওয়া লাগে। দেখেন এবার ঠিক আছে না? এনি পার্সন রেসপন্সিবল ফর মেকিং পেমেন্ট ফ্রম দ্য ফান্ড। এবার ঠিক আছে, স্যার। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। দিছি এটা ঠিক করে। আচ্ছা, হ্যাঁ বলেন কি, আর কোনো কোশ্চেন এই স্লাইডে? না স্যার। ওকে, আচ্ছা, এইটা দেখেন, এইটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট। সেটা হলো ঠিকাদারি, সরবরাহকারী, ম্যানুফ্যাকচার, প্রসেস অর কনভার্সন, প্রিন্টিং, প্যাকেজিং, বাইন্ডিং, আর মানে সবকিছুই, মানে প্রকিউরমেন্ট বলেন, ঠিকাদারি বলেন, সবকিছু এটার মধ্যে, সাপ্লাই। তো এখানে তো মোটামুটি এগুলা সবাই আমরা জানি যে এখানে 3, 5, 7, 50 লাখ টাকা পর্যন্ত 3, 2 কোটি টাকা পর্যন্ত 5, 2 কোটি টাকার উপরে এনি অ্যামাউন্ট মানে 7% হিসাবে টিডিএস। কিন্তু বাম পাশে দেখেন 8টা আছে সিঙ্গেল রেট। হ্যাঁ, সিঙ্গেল রেট আছে 8টা। এইগুলো কোনোটা 2%, কোনোটা 50 পয়সা পার্সেন্ট, তারপরে ধান চাল এগুলো আছে 2%, এরকম আর কি। বিভিন্ন রকমের মানে সিঙ্গেল রেট আছে। সিঙ্গেল রেট মানে হচ্ছে যে এনি অ্যামাউন্ট ওই একটা রেটেই কাটা হবে, যে কোনো অ্যামাউন্টই হোক না কেন। এই, আর এখানে 2টা ফর্মুলা দেওয়া আছে। একটা হলো আমদানিকৃত পণ্য যদি সরবরাহ হয় তাহলে সরবরাহ পর্যায়ে কত টাকা ট্যাক্স কাটতে হবে। আর একটা নিচে দেওয়া আছে যে যদি ডিলার যদি কোনো মানে সাপ্লাই দেয় তাহলে সেক্ষেত্রে মানে টিডিএস এর রেটটা কি হবে। এই, আর এখানে সাপ্লাইয়ের যে একটা ডেফিনেশন, এটা 2022 সালে আসছে এবং আসার পরে এটা বাংলা আয়কর আইনেও এটা চলে আসছে। সেখানে সাপ্লাই বলতে কিন্তু প্রত্যেকটা পার্সেসকেও মিন করছে। সুতরাং আপনি একটা জিনিস কিনবেন, তারপরে বলবেন যে এটা সাপ্লাই না, তা হবে না। সাপ্লাই কি, এটা কখনো আগে আমাদের আয়কর আইনে কখনো এটাকে ডিফাইন করা ছিল না। এই প্রথম ডেফিনেশন আসলো 2022 সনে। এই, আচ্ছা, তো এখন বলেন এই স্লাইডে কোনো কোশ্চেন? এটা তো খুব ইম্পর্টেন্ট স্লাইড কিন্তু, এবং এটা মিনিমাম ট্যাক্স আন্ডার সেকশন 163, বাট নট ফাইনাল। স্যার আসসালামু আলাইকুম। স্যার একটা কোশ্চেন ছিল। একজন একজন করেন।
হ্যাঁ স্যার, কোশ্চেনটা হলো যে এরকম যদিও করলে কি হবে? কোশ্চেন আর নেওয়া গেল না। আচ্ছা, তাহলে এইটাতে আশা করি কোনো কোশ্চেন নেই। যে কোশ্চেন করতে চাচ্ছে সে বলতে পারতেছে না, তার হয়তো দুইটা খোলা, একটা মোবাইল একটা ল্যাপটপ, এরকম করলে এরকমই হবে। হুম। স্যার এখানে যে ফর্মুলাটা দেওয়া আছে স্যার, এইটা কি একটা উদাহরণ দিয়ে বোঝানো যায় স্যার? ওই যে বিএসি যেটা দেওয়া। হ্যাঁ, এটা তো আপনার মানে উদাহরণ দেওয়া যাবে না কেন? বিষয়টা হচ্ছে যে ফর্মুলার উপরে হ্যাঁ হ্যাঁ বুঝছি। উম, আচ্ছা, শোনেন, এখন কথা হচ্ছে এইখানেই দেখাই, সেটা হলো যে ধরেন একটা উদাহরণ দেই আমি। একটা গাড়ি, ধরেন একজন গাড়ি ইম্পোর্টার একটা গাড়ি সে ইম্পোর্ট করছে, এবং কত টাকায় ইম্পোর্ট করছে? সে ইম্পোর্ট করছে, ধরেন কি হলো, ভালো করে খেয়াল করেন, ধরেন 3 কোটি টাকায় একটা গাড়ি ইম্পোর্ট করছে। সাউন্ড অফ করেন। 3 কোটি টাকায় যে ইম্পোর্ট করছে, এইটা দেখেন অবস্থা, বলি সাউন্ড অফ করেন, তা করে না। এইটার উপরে আপনার হয়ে গেল। আচ্ছা, এইটার উপরে আপনার এআইটি এট দ্য রেট অফ 5%, 3 কোটি টাকার 5%-এ কত আসে? 3×5=15 লাখ মনে হয় সম্ভবত। জি স্যার, 15 লাখ। 15 লাখ স্যার। হ্যাঁ, এইটা হলো ইম্পোর্ট স্টেজে। তার মানে ইম্পোর্ট স্টেজে একজন গাড়ির আমদানিকারক 15 লাখ টাকা ট্যাক্স দিয়ে একটা গাড়ি আমদানি করছে। আমদানি কইরা এইটা 4 কোটি টাকায় মানে সে সাপ্লাই দিছে, 4 কোটি প্রাইম ব্যাংকের কাছে বিক্রি করছে। তাহলে প্রাইম ব্যাংক দেখলো যে প্রাইম ব্যাংক এখন কত টাকা কাটবে এই 4 কোটি টাকা পেমেন্ট করার সময়। বলছে সে যদি তার বিল অফ এন্ট্রি দিতে পারে এবং ওইখানে ওই চেসিস নাম্বার, ইঞ্জিন নাম্বার সবকিছু মিল হয়, তাহলে 4 কোটি টাকার উপরে 7% হারে 4/7 28 লাখ টাকা কাটার কথা। সেখানে 28 লাখ টাকা না কেটে 28 লাখ মাইনাস 15 লাখ, মানে ইম্পোর্ট স্টেজে এই গাড়িটার উপরে যা কাটছিল ওটা বাদ দিয়ে বাকি 13 লাখ টাকা কেটে 4 কোটি টাকা পেমেন্ট করার সময় 13 লাখ টাকা মানে টিডিএস করবে সাপ্লাই স্টেজে। বুঝছেন? এটা ভেরি ইজি। এই যেটা এখন যেটা অঙ্ক করে পড়াইলাম, এটা এমন কঠিন কিছু না। ক্লিয়ার? আর স্যার একটা কোয়েশ্চেন আছে। ঠিক আছে একটা একটা তো শেষ করব, আপনি নালে ক্লিয়ার। আবার একটু বুঝে দেবেন? এই দেখছেন কি সুন্দর, একজন ক্লিয়ার সাথে সাথে বলে স্যার পরেরটাতে চলে যান, আরেকজন বলে স্যার আর একটু বুঝাই দেন। একটা গাড়ি, একটা মানে হাওলাদার মোটরস লিমিটেড কাকরাইল একটা গাড়ি আমদানি করছে 3 কোটি টাকা দিয়ে। তো চিটাগাং কাস্টম হাউসে তো 5% হচ্ছে এআইটি, তো বিল অফ এন্ট্রিতে মানে 15 লাখ টাকা ওই ইম্পোর্টারের কাছ থেকে ট্যাক্স কাটছে হাওলাদার মোটরস লিমিটেড। এখন এই হাওলাদার মোটরস থেকে একটা গাড়ি সাপ্লাই নিছে প্রাইম ব্যাংক। এখন আমার কোশ্চেন, প্রাইম ব্যাংকের কাছে এই গাড়িটা বিক্রি করছে 4 কোটি টাকায়, তো লাভ তো করবি, লাভ করবে না? লাভ না করে বিক্রি করবে কেন? তো এখন কথা হলো যে প্রাইম ব্যাংক যখন 4 কোটি টাকায় একটা গাড়ি সাপ্লাই নিল, প্রাইম ব্যাংক ওই হাওলাদার মোটরস এর কাছ থেকে কত টাকা ট্যাক্স কাটবে? এটা হলো কোশ্চেন, পরীক্ষায় কোশ্চেন আসছে। উত্তর 13 লাখ টাকা কাটবে। 13 লাখ কিভাবে হলো? সেই অঙ্কটা করাই দিলাম যে 4 কোটি টাকার উপরে 7%-এ আসে 28 লাখ। তো সেখান থেকে ইম্পোর্ট স্টেজে অলরেডি কাটা আছে 15 লাখ, এ মাইনাস বি না বি মাইনাস এ, সুতরাং 28 লাখ মাইনাস 15 লাখ সমান সমান নতুন করে 13 লাখ টাকা কাটতে হবে। এই আচ্ছা, এটা গেল আপনার উপরের উদাহরণটা আর কি।
আর একটা কোয়েশ্চেন আছে। হ্যাঁ বলেন। স্যার এখানে তো 7% টু 5% এই ডিলার বি, আর এ হচ্ছে 5% ইন্টু 5%, এটা ইউজটা কিভাবে হলো? আরে ভাই আমি বুঝাইতেছি উপরেরটা আর আপনি কোশ্চেন করতেছেন নিচেরটা নিয়ে। নিচেরটা তুমি শুরুই করি সরি স্যার। করি মানে প্রাইসটা যদি ডিসক্লোজ করে দেওয়া হয় ভেন্ডরের কাছে, তখন কি সে নিবে 3 কোটি টাকা? কার যদি আমি বলি যে এটা 4 কোটি টাকা এখন বিক্রি করব, তখন সে অন্য জায়গায় তখন সেটা সোর্সিং করার ট্রাই করবে না? শুনে সে কি করবে না করবে, প্রাইম ব্যাংকের সাথে তার দফা রফা হবে কিনা, সে বিল অফ এন্ট্রি দেবে কিনা, সেটা আমার কোনো বিষয় না। আমার পড়ানোর বিষয়, আপনার পরীক্ষায় পাশ করার বিষয়। তারপরে আসেন আমরা প্র্যাকটিক্যালি ফিল্ডে আইসা মারামারি করি, লড়াই করি। আইনটা শেখেন। ফিল্ডে স্যার এটা ইমপ্লিমেন্ট করি স্যার, আমরা ফিল্ড ইমপ্লিমেন্ট হয় স্যার, কি হয়? এটা ইমপ্লিমেন্ট হয় স্যার, হবে না কেন? ও বাসার আমরা জন্য ইমপ্লিমেন্ট করি স্যার। না, ও বাসার জন্য বিল অফ এন্ট্রি দিবে না? ও বিল অফ এন্ট্রি দিবে তো। ও কি মরবে নাকি? এত টাকা লস খাবে নাকি? এইটাই হচ্ছে আপনার বি মাইনাস এ, বুঝছেন? এখন আসেন সেকেন্ড উদাহরণটা। সেকেন্ড উদাহরণটা কি সেটাও আবার একটু বলি। সেটা হলো যে ধরেন অটোবি, অটোবির কাছ থেকে আপনার গাজীপুরের ডিলার, অটোবির শোরুম আছে গাজীপুরে, তো মানে সেখানে তারা মানে অটোবি থেকে কিছু চেয়ার কিনবে, চেয়ার টেবিল এগুলো। তো ডিলার যদি কিনতে আসে, ধরেন একটা টেবিলের দাম হচ্ছে 10,000 টাকা, এটা হলো এমআরপি। এমআরপি মানে ম্যাক্সিমাম রিটেল প্রাইস, আর এইটা ডিলার প্রাইস হচ্ছে 7,000 টাকা। তার মানে গাজীপুরের ডিলার এই টেবিলটা তার শোরুমে 7,000 টাকায় উঠাইয়া 10,000 টাকায় বেচবে। এটা হলো ব্যবসা। এখন আসেন যে অটোবি যখন 7,000 টাকায় একটা টেবিল বিক্রি করবে তার ডিলারের কাছে, তখন ডিলারকে বলবে তুমি ওই 5%-এর 5%, মানে 25 পয়সা পার্সেন্ট, মানে 25 পয়সা 7,000 টাকার 25 পয়সা পার্সেন্ট হিসেবে যা হয় অল্প কয়টা টাকা, এই কয়টা টাকা তুমি আলাদা নিয়ে আসো। 7,000 টাকা একটা বান্ডিলে, আর একটা বান্ডিলে ওই 25 পয়সা করে, 7,000 টাকার 25 পয়সা করে যা হয় আর কি, 350 টাকা না কত হয় যায়, ওই টাকাটা আদায় করবে। এইখানে অটোবি হচ্ছে উৎসে কর আদায়কারী, কর্তনকারী না, কিন্তু টিডিএস না। এখন যেটা পড়াচ্ছি সেটা হলো টিসিএস। টিসিএস মানে হলো ট্যাক্স কালেক্টেড অ্যাট সোর্স। এখন ধরেন কথার কথা যে উদাহরণটা আর একটু করে দিই আমি। এখন পড়াচ্ছি কিন্তু এইটা, বুঝছেন? এখন পড়াচ্ছি আপনার এইটা, একটু এটা ভিন্ন করে এইটা পড়াচ্ছি কিন্তু। আচ্ছা, এখন দেখেন কথার কথা যে অটোবির কাছ থেকে গাজীপুরের ডিলার 10 লাখ মাল ছাড়াইছে, 10 লাখ টাকা। তো 10 লাখ টাকা 5%-এর 5%, 5% মানে 0.25 পয়সা পার্সেন্ট সমান সমান কত হয়? ক্যালকুলেটর কি? 10 লাখ টাকা 25 পয়সা পার্সেন্ট 2500 টাকা, 2,500 টাকা। দেখেন অটোবির দায়িত্ব হচ্ছে ওই পার্টির কাছ থেকে 2,500 টাকা মানে টিসিএস করা, 2,500 টাকা টিসিএস ট্যাক্স কালেক্ট করা। ভালো কথা। এখন একটা গল্প শোনেন। এই 10 লাখ টাকার চেয়ার উঠাইয়া তার যখন শোরুমে উঠাইছে, গাজীপুর বিশ্ববিদ্যালয়ের পছন্দ হয়েছে চেয়ারগুলো। গাজীপুর বিশ্ববিদ্যালয় এই চেয়ারগুলো 12 লাখ টাকায় ধরেন 12 লাখ টাকায় সে সাপ্লাই দিছে, বা 15 লাখ টাকায় ধরি। 15 লাখ টাকায় এই মাল 10 লাখ টাকার মাল উঠাইয়া 15 লাখ টাকায় মাল ওইটা সাপ্লাই দিছে গাজীপুর বিশ্ববিদ্যালয়ের কাছে। এখন গাজীপুর বিশ্ববিদ্যালয় এই 15 লাখ টাকা যখন তাকে পেমেন্ট করবে, তখন কত টাকা ট্যাক্স কাটবে? উত্তর হচ্ছে ওই যে না, উত্তর হচ্ছে এইটার 35 পয়সা, মানে 7%-এর 5%, ডিপি 7%-এর 5% মাইনাস ডিপির 5%-এর 5%, তার মানে না, তার মানে ডিপির 10 পয়সা পার্সেন্ট। ডিপি কত? ডিপি হলো আপনার
এটা হলো ডিপি। ডিপি মানে কি? ডিপি মানে ডিলার প্রাইস। এবং এই ডিলার প্রাইসের আপনার 0.10% তাতে আসে 1,000 টাকা মনে হয়। নতুন করে আবার 1,000 টাকা কাটবে গাজীপুর বিশ্ববিদ্যালয় ওই অটোবিট ডিলার, গাজীপুরের যে অটোবিট ডিলার তার কাছ থেকে। বলতে পারেন স্যার আপনি যে 10% এটা পাইলেন কই? আপনি একটু তাকাইয়ে দেখেন। স্যার 35 থেকে স্যার 25 বাদ দিছেন। এই তো বুঝছেন। 2750 হয়। 2750। স্যার আমার মনে হয় কি ফিগার আউট করে দিলে অনেকে বুঝতে পারবে স্যার, ফিগার আউট করে দিলে। ফিগার আউট করে দিছি। ভালো করে শোনেন, ডিলার প্রাইসের 7%-এর 5%। আপনার ডিলার প্রাইস হয়েছে 10 লাখ, এই 10 লাখের 7%-এর 5% করলে আসে 3,500 টাকা। যদি বিশ্বাস না হয় আপনি মানে এসে করে দেখেন। কি করছেন? আপনার সামনে কি আছে ক্যালকুলেটর? কথা হয় না নাকি? হ্যাঁ স্যার, ঠিক আছে স্যার। না, 3,500 টাকা আসে। তাহলে 3,500 মাইনাস 2,500, শোনেন, 3,500 মাইনাস 2,500 সমান সমান গাজীপুর বিশ্ববিদ্যালয়কে নতুন করিয়া 1,000 টাকা উৎসাহে কর কর্তন করিতে হইবে। গাজীপুর বিশ্ববিদ্যালয় করিবে কর্তন আর অটবি করিবে আদায়। গাজীপুর বিশ্ববিদ্যালয় করবে টিডিএস আর অটবি করবে টিসিএস। একদম পরিষ্কার উদাহরণ দিয়ে দিলাম কিন্তু। তবে এইখানে একটা কথা, মানে গাজীপুরের সেই ডিলার কত টাকায় মাল ছাড়াইছে, কত টাকায় মাল কিনছে, 10 লাখ টাকায় মাল কিনা 15 লাখ টাকায় বেচতেছে, ওই 10 লাখ টাকার কাগজ দিতে হবে কিন্তু, মানে ডিপি কত এটা জানাইতে হবে। এখন যদি কয় আমি কত টাকায় মাল কিনছি আপনারে জানাবো কেন, আপনার 15 লাখ টাকা বেচছি, আপনি আমার 15 লাখ টাকা দিবেন, তখন কিন্তু ও বলে যে আপনি যদি তেরিবেরি করেন, যদি আপনার ক্রয় মূল্য আমাকে না বলেন, তাহলে কিন্তু আমি টাস করে 15 লাখ টাকার উপরে 3% কেটে দেবো। স্যার এরকম কি স্যার ডিপি কি শো করবে স্যার? করতেই হবে। স্যার প্র্যাকটিক্যালি এটাই কইছে ওরা। হ্যাঁ, বাঁচতে হইলে করতে দেয় হবে, না, তারা উপায় দেয় না নেই। স্যার, শো করে না। তখন একটা ভয় দেখাবেন, বলবেন যে বাপু দাও, দিলে দিলে 10 পয়সা, দিলে 10 পয়সা, না দিলে 3%। হুম, দুইটা উদাহরণই কিন্তু B-A, দুইটা উদাহরণ বলে দিলাম, ঠিক আছে? আর কোনো কোশ্চেন? স্যার এক্ষেত্রে 3 পয়সা মানে 3% যখন কাটা হবে তখন কি স্যার ইয়া করা যায়, এটা স্যার সাপ্লাইয়ে চলে যাবে? সাপ্লাই তো, আরে বলে কি, গাজীপুর বিশ্ববিদ্যালয় তার কাছ থেকে মাল সাপ্লাই নিছি না, চেয়ার গুলো। কি বললেন? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। আমি পড়াচ্ছি কি, আমার এই পুরা স্লাইড হচ্ছে সাপ্লাই, আর আপনি এখন আমাকে কোশ্চেন করলেন স্যার তাইলে এটা সাপ্লাইয়ের মধ্যে পড়ে গেল না, হয় কি? হ্যাঁ। থ্যাংক ইউ স্যার। হুম, এতক্ষণ ধরে এত কষ্ট করে পড়াইতেছি সাপ্লাই, আর আপনি এখন কইতেছেন যে স্যার তাইলে এটা স্যার সাপ্লাই। একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলেন। না স্যার এরকম স্যার কেউ শো করে না তো, আমরা স্যার প্র্যাকটিক্যালি কাটা হয় শো করতে বলে স্যার শো করে না, এই জন্য স্যার বললাম, জিজ্ঞাসা করলাম একটু। ও না, সাপ্লাই তো বটেই, সবাই একসাথে যদি এই ক্লাসটা অসম্ভব, স্যার সম্ভব না এটা। সবাই যদি মাইক খুলে রাখে এইভাবে কি সম্ভব? একজন একজন যদি কোশ্চেন করেন, অথবা এখানে হ্যান্ড রেজ করার একটা মানে স্কোপ আছে, ওইটা হলে সবচেয়ে ভালো হয় ক্লাস নিতে। যে হ্যান্ড রেজ করবেন, আমি নামটা দেখবো, আমি যাকে ডাকবো সে কোশ্চেন করবেন। একটা সিস্টেম বা ডিসিপ্লিন যদি ক্লাসে না আনি, তাহলে আমার পক্ষে এই ক্লাস নেওয়া অসম্ভব। আচ্ছা, মানে সৈকত দে, বলেন। হ্যাঁ স্যার, না যেটা আপনাকে কিছুক্ষণ আগে বললাম স্যার, মানে প্র্যাকটিক্যালি স্যার দেখতে গেলে যেমন ধরুন আমি আমার প্র্যাকটিক্যাল একটা এক্সপিরিয়েন্স বলি, সেটা হচ্ছে আজকে আমি এক সাপ্লায়ারের কাছ থেকে মানে টিডিএস এর ব্যাপারে কথা বলতেছিলাম। তো ওনাকে বললাম যে 3% কাটতে হবে, তো উনি বলে যে না না আমরা টিডিএস দিব না, এই দিব না সেই দিব না। তো এই জিনিসটা স্যার জানা ছিল না, আজকে জানলাম, ধন্যবাদ স্যার। এটা দেখি স্যার অ্যাপ্লাই করতে হবে, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, ইসরাত জাহান শম্পা, শম্পা নাই, বলেন।
আপনার অটোবির কাছে যে অটোবি যে 10 লাখ টাকার মাল বিক্রি করলো গাজীপুরের ডিলারের কাছে, গাজীপুরের ডিলারকে টেলিফোনে বলবে, হে বাপু, তুমি 10 লাখ টাকার মানে বান্ডিল নিয়ে আসো, সাথে 2,500 টাকা খুচরা টাকা নিয়ে এসো। বুঝতে পারছি? শোনেন, সাউন্ড বন্ধ করেন। আদায় মানে কি? আমার টাকা তো আমি নেবই, আমি 10 লাখ টাকার মাল বিক্রি করছি। এখন আমাকে দায়িত্ব দিছে সরকার, যার কাছে মাল বিক্রি করব ওর কাছ থেকে মানে 2,500 টাকা আদায় করে তার নামে, ওই ডিলারের নামে সরকারি কোষাগারে চালানের মাধ্যমে, এই চালানের মাধ্যমে জমা দিতে হবে। তার মানে আমি হলাম আদায়কারী, আমি কর্তনকারী না। আবার এই মাল নিয়ে সে যখন গাজীপুর বিশ্ববিদ্যালয়কে সাপ্লাই দিবে, গাজীপুর বিশ্ববিদ্যালয় হচ্ছে সেক্ষেত্রে কর্তনকারী। কর্তন মানে কি? ডিডাকশন মানে হলো কোনো কিছু পেমেন্ট করার সময় কিছু টাকা কেটে রাখা। যেমন বেতন দেওয়ার সময় পুরো বেতন দেয়া হয় না, ওই প্রতি মাসে তার একটা অ্যাভারেজ রেটে একটা ট্যাক্স কর্তন করে রাখা হয়, এটা টিডিএস, ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স। আর অটোবি যেটা করে ডিলারের কাছ থেকে, ওটা করে টিসিএস, মানে কোনো কিছু কাটে না। কাটবে কি? টাকা দিলে না কিছু কাইটে রাখবে, আরে টাকা দেয় না তো, টাকা পায়, উল্টা টাকা পায়। তা যে পায় তাকে আরো নিয়ে আসো, বুঝছেন? তাহলে স্যার গাজীপুর বিশ্ববিদ্যালয় তো কর্তন করবে। বলেন, একজন বলেন। আচ্ছা, কি ইসরাক তানজিলা, এখানে 5%-এর যে 5%টা হলো, মানে এটা কখন কি হলো এই জিনিসটা ঠিক বুঝিনি। কখন হলো মানে? মানে স্যার এই যে আমরা ফার্স্টে টিডিএস এর সময় 5% হলো একবার ডিরেক্ট গুণ দিয়ে দিছি, এটা হয়ে গেল ফার্স্টে যে ম্যাথটা করলেন স্যার। কিন্তু পরে ওই যে 5%-এর 5% আবার 7%-এর 5%, মানে এইটা কেন, কি কখন কি করব স্যার? ভাই, আপনি তো দুইটা মিলে মিশিয়ে জগা খিচুড়ি করে ফেলতেছেন, খিচুড়ি বানিয়ে ফেলতেছেন। প্রথম থেকে ক্লাসটা যদি ঠিক মতো ফলো না করেন, এইভাবে সম্ভব? আমি দুইটা অঙ্ক করাইছি, আপনি দুইটা অঙ্ক করে এক করে ফেলতেছেন যে স্যার ওইখানে 5%, এবার আবার করলেন 25%, এটা তো বুঝি নেই, তার মানে পুরোটা শুনিনি। এখন এটা আবার না, আমি কি এখন আবার এই অটোবি পড়াবো? এত উদাহরণ দেই, এত করবো যে। আচ্ছা, আমি পুরা আপনারটা শুনেছি, বাট এই 5%-এর না, শোনেন নাই, আপনারে শোনেন, একটা কথা বলি, কিছু মনে করবেন না। আমি একবার পড়াইছি হাওলাদার মোটরস লিমিটেড, কাকরাইল। আমার হাওলাদার মোটরস লিমিটেড পড়ানো যখন শেষ, সে গাড়িটা আমদানি করে বিক্রি করছে প্রাইম ব্যাংকের কাছে, এটা পড়ানো যখন শেষ, কারো কোনো কোশ্চেন নাই, তখন গেছি আমি অটোবিতে সেকেন্ড যে এটা মানে ফর্মুলাটা। এখন অটোবি, গাজীপুর বিশ্ববিদ্যালয়, এগুলো দিয়ে উদাহরণ দিয়ে আমি পরে, আপনি এখন বলতেছেন স্যার ওই 5%-এর সাথে এই মানে 25 পয়সা পার্সেন্ট, তো আমি কিছু বুঝলাম না, কোন তো দেখি কেমন লাগে। দুইটা তো দুই উদাহরণ, দুইটা ফর্মুলা দেওয়া আছে, একটু ভালো করে দেখেন। এইটা 1 ঘন্টা যাবত টানানো এই স্লাইডটা, এবং এইটা দিয়েই আজকে শেষ হবে ক্লাস, বুঝছেন? আচ্ছা, বলেন মাজহারুল। স্যার পুরো বিষয়টা স্যার এরকম যে যখন প্রোডাকশন হচ্ছে এবং ডিলার কাছে, মানে তিনটা পক্ষ দেখতেছে এই ফর্মুলাতে যখন আসতেছে, আর উপরে যে উদাহরণটা ছিল স্যার ওখানে আসতেছে স্যার দুইটা পক্ষের মধ্যে আর কি হচ্ছে, কাজ হচ্ছে স্যার। জিনিসটা এরকমই কি স্যার? না, পক্ষ তো আসলে দুই ক্ষেত্রেই হলো পক্ষ তিনটা। একটা হলো আমি প্রথম যে উদাহরণটা দিছি, ওখানে কাস্টম অথরিটি কেটে রাখছে 5%, আবার এটা প্রাইম ব্যাংকে যখন সাপ্লাই দিছে তখন তারা আবার কাটতেছে, তো তারা ডেফিনেটলি ওই যে পরিমাণ টাকা আগে কাটা আছে ওইটা বাদ দিয়ে কাটবে। এখানেও ঠিক, সমস্যা নেই স্যার। না, এখানেও ঠিক তাই। ঠিক আছে স্যার। এখানেও গাজীপুরের যে ডিলার, তার কাছ থেকে যে 2,500 টাকা কাটা হয়েছে, এখন আপনার গাজীপুর বিশ্ববিদ্যালয় যখন ওই 10 লাখ টাকার 35 পয়সা পার্সেন্টে আসে 3,500 টাকা, ওখান থেকে 2,500 টাকা বিয়োগ করে 1,000 টাকা কাটবে। স্যার ক্লিয়ার স্যার, থ্যাংক ইউ স্যার। নেই আর কি। হ্যাঁ বলেন, আরো তো 4 জন আছে, মাজহারুল প্লাস 4 আদার্স, 5 আদার্স রেইজড হ্যান্ড। বলেন।
স্যার আমার এখানে একটা ছোট কোশ্চেন আছে স্যার, যদি ইনভয়েসের ভ্যালু ধরেন 1 কোটি টাকা হইলো, বাট আমি ওনাকে পেমেন্টটা করব 3 ইনস্টলমেন্টে 40 লাখ 40 লাখ 20 লাখ করে, স্যার সেক্ষেত্রে কি 3% করে ট্যাক্স কাটবো নাকি 5% করে কাটা হবে? ও, এইটা তো আপনাকে ওই যে করতে হবে, ওই কি বলে, মানে গ্রস আপ করতে হবে। ধরেন প্রথমে আপনি 40 লাখ টাকা পেমেন্ট দিলেন, এটার উপরে 3% কাটবেন, পরে আবার সে 40 লাখ টাকা নিতে আসছে, টোটাল যদি 80 লাখ টাকা হয়ে যায়, সে 5%-এ চলে যাবে। আপনারা যে সাউন্ড অফ করেন না, আমি কিভাবে ক্লাস নেব? কিভাবে নেব? আচ্ছা একটু দাঁড়ান। হ্যালো। জি স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ, তাহলে বলেন, কি জানি বলতেছিলেন? যেটা বলতেছিলাম স্যার, যে ওই ইনভয়েস আমার হচ্ছে 1 কোটি টাকার, বাট আমি হচ্ছে যে পেমেন্ট 3 ইনস্টলমেন্টে বা 4 ইনস্টলমেন্টে করতেছি, যেটা পেমেন্টটা 50 লাখ টাকার নিচে, তো সেক্ষেত্রে কি স্যার না, 3% কাটবো না? না না, ওইটা তো আপনার জানার কথা, যে আমি দেখাচ্ছি। তাই আমি দেখি হোয়াইট বোর্ড তুলতে পারি কিনা, এটা বন্ধ করে যদি রাইট ক্লিক, না এটা sharing your screen will close the whiteboard. আচ্ছা, এটা হয় না কেন? আচ্ছা দেখ, এটা হচ্ছে না। আচ্ছা যাই হোক, এটা বুঝতেছি না, প্রতিদিন এই সমস্যাটা হচ্ছে। আচ্ছা দরকার নাই, শোনেন আমি বলি আপনাকে, হোয়াইট বোর্ডটা ওপেন হয় না, বলে লাভ নেই। আচ্ছা একটা কথা শোনেন, ধরেন আপনাকে মুখে মুখে আমি উদাহরণ দিই, আপনি বুঝতে পারবেন। আমি বলি, আপনি ধরেন একটা ইনভয়েস আসলো 40 লাখ টাকা, তো ডেফিনেটলি আপনি 50 লাখ টাকা পর্যন্ত পেমেন্টের উপরে যেহেতু 3% কাটার কথা, আপনি ডেফিনেটলি 3% কাটবেন। তো 40 লাখ টাকার 3%-এ কত আসে? 40 লাখ টাকার 3%-এ কত আসে? 1,20,000 আসে নাকি? 1,20,000 আসে। হ্যাঁ, 1,20,000 টাকা আপনি কাটলেন, ভালো কথা। পরে একই ফিনান্সিয়াল ইয়ারে আরো 40 লাখ টাকার বিল, মানে একই জায়গা থেকে আসছে। এখন আপনাদের মধ্য থেকে কেউ বলতে পারবেন যে সেকেন্ড 40,000 টাকার থেকে কত টাকা ট্যাক্স কাটবেন? 7%। জেনারেলি তো স্যার আমরা 3%ই কাটি। কি 7%। 50 লাখের নিচে যেটা, তার উপরে 3%। না, আমার কথা, আমি যেটা জানতে চাচ্ছি সেটা হলো যে কত পার্সেন্ট কাটবেন? স্যার 7%, স্যার। সব 40-80 লাখের উপরে। এত কথা শুনতে চাই না, আমি শুনতে চাইছি যে কত টাকা কাটবেন। আচ্ছা যাই হোক, এটা টাকা স্যার। স্যার 2.5 লাখ টাকা কি কাটবে? না, আমি বলি, আপনার 80 লাখ টাকার উপরে 5%-এ, 80 লাখ টাকার 5%-এ আসে
5,40 4 লাখ টাকা স্যার। 4 লাখ টাকা, 4 লাখ 1,80,000 মাইনাস 1,80,000 স্যার 1,20টা বাদ যাবে স্যার। 1,80,000 টাকা কাটবো। 1,80,000 স্যার। হ্যাঁ, উত্তর হলো যে সেকেন্ড যে 40 লাখ টাকা সেখান থেকে কাটতে হবে আপনার 1 লাখ কত, 1,80,000 টাকা, তাই না? 1,80,000 স্যার। 1,80,000 টাকা কাটতে হবে, ওইটাই আর কি। তো এরকম যদি আপনি মনে করেন যে এরকম একইভাবে আমি গল্প দিতে পারি যে ধরেন 4 লাখ 40 লাখ 40 লাখ 80 লাখ হলো, পরে আরেকটা বিল আসছে, সেই বিলটা আসছে ধরেন কত, আরো 1,20,00,000, তখন আপনি কি করবেন? বা আরো ধরেন আসছে 2,20,00,000, তখন কি করবেন? এইভাবে প্রতিনিয়ত আগেরটা সহ, মানে যদি দেখেন 2 কোটি টাকা এক্সিড করে একই ফিনান্সিয়াল ইয়ারে, তাহলে সব গিয়া 7%-এ পড়বে। বুঝতে পারছেন? জি স্যার, জি স্যার, বুঝতে পারছি। এইভাবে থ্যাংক ইউ স্যার। মানে এইটা মানে সবাই জানে, আমি এখন যেটা বললাম এটা মোটামুটি কমন, এবং এটাকে বলে কিউমুলেটিভ। কিউমুলেটিভ বেসিস। হ্যাঁ, কিউমুলেটিভ বেসিসে এইটা মানে কর্তনটা হবে আর কি। আচ্ছা, আর কেউ বলবেন কি মাজারুল প্লাস 3 আদার্স? যদি কেউ কোশ্চেন থাকে একজন করেন। এইটা কি স্যার এক ফাইন্যান্সিয়ালের বাইরে যদি চলে যায়, মানে অন্য ফাইন্যান্সিয়ালের হয়, তাহলে তো স্যার আর কিউমুলেটিভ হবে না। না, আপনার 1 জুলাই থেকে আবার ফ্রেশ। শেষ। জি স্যার, থ্যাংক ইউ। স্যার বিলো পেনশন নিয়ে একটা হ্যাঁ বলেন। স্যার, যখন বিলো পেনশন প্রডিউসের কথা আসবে, তখন সাপোজ আমি যদি কোনো একটা সাপ্লাই, মানে একটা সাপোজ আমি হ্যান্ড গ্লাভস নিলাম, কিন্তু সাপ্লায়ার তো কিনছে 2 লাখ পিস, কিন্তু আমি তার কাছ থেকে বিলো পেনশন দেয়, সেই ক্ষেত্রে কি কোনো ভ্যালিডেশনের? কথা তো আসে না, আপনার কথা ভেঙে ভেঙে আসে, কিভাবে বলবো? কি বলছে তো কিছুই হ্যালো একজন স্যার, বলছিলাম যে হ্যালো স্যার, বলছিলাম যে আমি যদি কোনো একটা সাপ্লায়ার একটা পার্ট আমি কিনি, সাপোজ উনি 2 লাখ পিস হ্যান্ড গ্লাভস কিনে নিয়ে আসছে, তার থেকে আমি 20,000 বা 50,000 পিস হচ্ছে আমি নিয়েছি। তো সেই ক্ষেত্রে উনি যদি আমাকে 2 লাখ পিসের জন্যই তো বিল অফ এন্ট্রিটা দেবে আলটিমেটলি। সেই ক্ষেত্রে আমার ভ্যালিডেশন পয়েন্ট কি, যে আসলে উনি এটার জন্য বিল অফ এন্ট্রি, মানে আমি যে সাপ্লাইটা ওনার কাছ থেকে নিচ্ছি এটার জন্যই যে এটা কি বোঝার কোনো ভ্যালিডেশনের কোনো ইস্যু আছে কিনা? শোনেন, এইটা বিষয়টা হলো যে এখন ওই বিল অফ এন্ট্রিটা ঠিক কিনা এইটা আপনি করার জন্য আবার সেই মানে এনবিআর কে লিখতে পারেন বা কাস্টম অথরিটিকে লিখতে পারেন, লিখে যদি দেখেন জেনুইন তাহলে। আর যদি মনে করেন যে এটা যার সাথে কারবার করতেছেন এরা এরকম 2 নম্বরই কারবার করে, আছে না, ব্যবসা করলে মানুষের সাথে সম্পর্ক হয়ে যায়, যদি দেখেন যে এরা রিয়াল ইম্পোর্টার, তো সেই ক্ষেত্রে হয়তো আপনি ওইটাকে বিল অফ এন্ট্রিটাকে কগনিজেন্স নিয়ে আপনি ওই পরিমাণ টাকা কম কাটতে পারেন। বুঝতে পারছেন? স্যার আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। ঠিক আছে স্যার। এখন সব ক্ষেত্রে হয় কি, আপনি সব ক্ষেত্রে কাস্টম অথরিটিকে আপনি চিঠি দিয়ে এইটার ভ্যালিডেশন আপনি জানতে চাইবেন যে এটা সঠিক কিনা, এই বিল অফ এন্ট্রিটা যে আমাকে প্রডিউস করছে এটা ঠিক কিনা, এটা কিন্তু অনেক ক্ষেত্রেই খুব কষ্টকর। আপনি লিখলেই যে উত্তর দিবে তা কিন্তু মনে করার কোনো কারণ নেই। বুঝতে পারছেন? ইয়েস স্যার। স্যার আমার হলো যে বিল আর কি পিও ভ্যালু, যেটা পার্সেন্ট ভ্যালু হলো এইভাবে ক্লাস নেওয়া সম্ভব? একজন না করলে, সবাই মাইক খুলে বসলে কিভাবে ক্লাস হবে আপনি বলেন? একজন কোশ্চেন করলে না সব হয়। এই জন্য আজকে হালিম স্যারকে বলছি যে কি 2টা পাড়াতড়ি হলো আপনারা আমাদের ম্যাথ ক্লাসগুলো অন্তত আমার ফিজিক্যাল করেন, নাহলে তো আমরা আমাদের কোশ্চেন গুলো করতে পারতেছি না, কনসেপ্ট গুলো ক্লিয়ার করতে পারতেছি না স্যার। না, আপনার এই ক্লাসগুলো সুন্দরভাবে করা যায়, কিন্তু হয় কি আপনারা তো ডিসিপ্লিন মেনটেন করেন, সবাই মাইক খুলে বসে থাকলে তারপরে কিভাবে মানে যাই হোক, বলেন যদি বলেন। কে বলতেছিলেন বলেন?
স্যার আমি বলতেছিলাম স্যার আমার পার্চেস অর্ডার ভ্যালু হচ্ছে 1 কোটি টাকা। হ্যাঁ, এখন আমাকে ওই কোম্পানি আমাকে দুইটা বিল করছে, একটা হলো 40,000 টাকা, 40 লাখ টাকা, আর একটা হলো 40 লাখ টাকা। এখানে আমার জিজ্ঞাসা করার বিষয় হলো স্যার, 40 লাখ টাকা যখন হয়েছে তখন আমি 30% করে ডিডাকশন করতেছি। যখন এটা আবার যখন আমি কিউমুলেটিভ করতেছি তখন 80 লাখ টাকা যখন হয়ে যাইতেছে, এখানে এখন আমার 30%ও মানে এখন আমার 50 লাখ টাকা যখন খরচ করে ফেলতেছে তখন আমার 5% হয়ে যাইতেছে। এই ক্ষেত্রে আমাদের টিডিএস অ্যাপ্লাই কিভাবে করবো স্যার, একটু যদি কাইন্ডলি বলতেন। ওই কি তাহলে এত সময় কি পড়াইলাম? আর তো এই জিনিসটাই এত সময় আমাদেরকে বুঝাইলো। আচ্ছা, আর কোনো কোশ্চেন? এই জিনিসটা এত সময় পড়ানোর পরে, অঙ্ক করায় দেওয়ার পরে তারপরে যদি এই কোশ্চেন করেন। আচ্ছা, তারপরে সংক্ষেপে বলি, আপনাকে প্রথম 40 লাখ টাকার উপরে 3%-এ 1,20,000 টাকা কাটতে হবে। সেকেন্ড 40 লাখ টাকার মানে পেমেন্টের উপরে আপনাকে 1,80,000 টাকা কাটতে হবে। এই আর কি। আচ্ছা, তাহলে এই স্লাইড শেষ, এই তো? এই স্লাইডে আর তো কোনো কোশ্চেন নেই? স্যার 1 লাখ আসছে না 2 লাখ আসছে? ও 2 লাখ আসছে, 2 লাখ আসছে। আচ্ছা, ঠিক আছে, তাইলে আমরা পরের স্লাইডে যাই। তো এইখানে দেখেন অয়েল সাপ্লাই এবং গ্যাস সাপ্লাই। অয়েল সাপ্লাই এবং গ্যাস সাপ্লাই, এইটা যদি আমরা একটু দেখি, যদি অয়েল মার্কেটিং থেকে আমরা অয়েলটা সাপ্লাই নেই, সেক্ষেত্রে আপনার টিডিএস এর রেট হচ্ছে 60 পয়সা, 0.60। আর যদি অয়েল মার্কেটিং কোম্পানি না হয়ে ডিলার বা এজেন্টের কাছ থেকে নেই, তাহলে টিডিএস এর রেট হচ্ছে 1%। আর যদি অয়েল রিফাইনারি থেকে নেওয়া হয় তাহলে 3%। তাহলে এ বি সি এই তিনটা হলো তেল, আর শেষের দুইটা হলো গ্যাস। গ্যাস সাপ্লাইয়ের উপরে টিডিএস এর রেট হচ্ছে 3। এই এবং এই পুরোটাই কিন্তু মিনিমাম ট্যাক্স। আগেরটাও ছিল মিনিমাম ট্যাক্স, এটাও সাপ্লাই, আগেরটাও ছিল সাপ্লাই, কিন্তু এইটাতে হলো তেল গ্যাস। আর ফাঁকে একটা কথা বলা আছে যে যদি কোনো কোম্পানির একাধিক গাড়ি থাকে, সেই গাড়িগুলো কোনো পেট্রোল পাম্প থেকে তেল নিয়ে থাকে, সেই পেট্রোল পাম্পের তেলের বিলের উপরে আপনার কোনো ট্যাক্স কাটা যাবে না। ট্যাক্স কাটা যাবে না এই কারণে যে পেট্রোল পাম্পগুলো আপনারা তো ঢাকা শহরে দেখেন যে পেট্রোল পাম্পগুলো আইদার পদ্মা, মেঘনা বা যমুনা ডিলার। তো ওরা যখন কমিশন পায় তাদের তেল বিক্রি করার জন্য, তারা একটা কমিশনের উপরে আবার 10% ট্যাক্স কেটে রাখে ওই পদ্মা, মেঘনা বা যমুনা। সুতরাং স্বাভাবিকভাবেই মানে কোনো কোম্পানি যেন আবার নতুন করে ওই পেট্রোল পাম্পের কাছ থেকে ট্যাক্স না কাটে। এই হচ্ছে কথা। তো আমার মনে হয় না যে এই স্লাইডে তেমন কোনো কোশ্চেন থাকার কথা। মানে পরের স্লাইডে যাই আমরা। স্যার এটা কি মিনিমাম ট্যাক্সের একটা দিচ্ছেন স্যার? এটা কি মিনিমাম ট্যাক্সের আন্ডারে পড়ছে? অফকোর্স, অফকোর্স 89 তো পুরাটাই মিনিমাম ট্যাক্স, সেকশন 89। এইটা আগে ছিল সেকশন 52, বুঝছেন? আগের আইনে এটা ছিল মানে ঠিকাদারি বা সরবরাহকারী 52 ধারা। নতুন বাংলা আয়কর আইনে এটা 89, 89, এবং এটা এটা মিনিমাম ট্যাক্স। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে স্যার, আই এম সরি স্যার, অটোবিতে একটা কোশ্চেন ছিল, টেকনিক্যাল ইস্যুর কারণে এতক্ষণ আমি কোশ্চেনটা করতে পারি নাই। হ্যাঁ বলেন। সেটা হচ্ছে স্যার, গাজীপুর বিশ্ববিদ্যালয় যদি অন্য কোনো সাপ্লায়ার কাছ থেকে চেয়ার গুলো ক্রয় করতো, যে সাপ্লায়ার সে বাইরের মার্কেট থেকে ক্রয় করছে, কোনো ডিলারশিপ না, সেই ক্ষেত্রে গাজীপুর বিশ্ববিদ্যালয় কত পার্সেন্ট টিডিএস কাটতো? যদি পারচেস প্রাইস ডিসক্লোজও করতো, গাজীপুর বিশ্ববিদ্যালয় যে ভেন্ডরের কাছ থেকে পারচেস করছে সে যদি তার পারচেস প্রাইসও ডিসক্লোজ করতো, সেই ক্ষেত্রে গাজীপুর বিশ্ববিদ্যালয় কত পার্সেন্ট হারে টিডিএস কাটবে? মানে আমি যে গল্পটা দিলাম বা এক্সাম্পলটা দিলাম এটা না, আপনার নতুন একটা এক্সাম্পল, এই তো? আবার একটু পরিষ্কার করে বলেন তো।
সেটা হচ্ছে গাজীপুর বিশ্ববিদ্যালয় XY এর কাছ থেকে শেয়ার কিনছে। XY সে একজন সাপ্লায়ার, সে শেয়ার গুলা কিনছে জেড আর একটা কোম্পানির কাছ থেকে। তার কোনো কোম্পানি থেকে সে ডিলারশিপ আকারে নেয় নাই। এই হচ্ছে মেন ফ্যাক্ট। এই ক্ষেত্রে গাজীপুর বিশ্ববিদ্যালয় XY থেকে যে শেয়ার গুলো কিনলো, সে কত পার্সেন্ট হারে TDS কাটবে? সে কি 3% কাটবে? 3-5-7। এই ক্ষেত্রে স্যার ওই যে 7% এর 5% এটা অ্যাপ্লিকেবলের সুযোগ নাই? যদি না থাকে কেন নাই? ডিলার না তো। ওকে স্যার, এইটাই করেছিল, ডিলার ছাড়া এটা অ্যাপ্লিকেবল হবে কিনা। হ্যাঁ সেইটাই। স্যার গ্যাস বলতে কি সিলিন্ডার গ্যাস বোঝাচ্ছে নাকি লাইনের গ্যাস বোঝাচ্ছে? লাইনের গ্যাস। সিলিন্ডারের ক্ষেত্রে কি স্যার 357 ওইটাই প্রযোজ্য হবে? সিলিন্ডারের গ্যাস তো সাপ্লাই কিভাবে হয় বলেন তো আমাকে একটু। সিলিন্ডারের গ্যাসটা তো এখানে অ্যাড্রেস করা নাই। এখানে গ্যাস ট্রান্সমিশন বাই দ্য গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি আর গ্যাস সাপ্লাই বাই গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি, মানে দুইটা কি, আপনার সিলেট গ্যাস ফিল্ড থেকে যে তিতাস গ্যাস কিনে ওইটা পড়ছে D নাম্বারে 3%। আর হচ্ছে আপনার তিতাস যখন বিভিন্ন কোম্পানিকে কমার্শিয়াল গ্যাস সাপ্লাই দেয় গাজীপুরে, ওইটাও 3%, ওটা E নাম্বারে। এটাই মেইনলি আইনটা হচ্ছে এই। আপনি বলছেন যে যদি সিলিন্ডারে ভরে গ্যাস সাপ্লাই দেয়, তো সেটাও তো ওই যে 3% এর মধ্যে পড়ার কথা, গ্যাস সাপ্লাই বাই গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি। তবে ডিস্ট্রিবিউশন কোম্পানি তো আসলে তিতাস হচ্ছে ডিস্ট্রিবিউশন কোম্পানি, বা বাখরাবাদ হচ্ছে ডিস্ট্রিবিউশন কোম্পানি, এরকম ডিস্ট্রিবিউশন কোম্পানি আছে বেশ কয়েকটা, সেইগুলাকে মিন করে করছে। কিন্তু আপনি যে কোশ্চেনটা করছেন সেটা তো এইখানে পড়ে না কিন্তু, বুঝতে পারছেন? তো ওটা কি রকম হয় বলেন তো আমাকে একটু, বাস্তবে কি রকম হয়, মানে সিলিন্ডার গ্যাস সাপ্লাই কে নেয় সাপ্লাই? সিলিন্ডার গুলো সাধারণত বিভিন্ন এলাকা ওয়াইজ ডিলাররাই নেয়, ডিলার থেকে সাধারণ পার্সেন্ট যারা বাসাবাড়িতে গ্যাস না, আমরা যারা বাসাবাড়িতে থাকি আমরা তো কোনো ডিডাক্টিং অথরিটি না। কোম্পানিও কিনে স্যার অনেক সময়। আমি যেমন কি একটা NGO তে ছিলাম, ওনারা গ্যাস গুলা কিনে সাপ্লাই দিত। সেই ক্ষেত্রে আমরা 5% বা 3%, 7%টা ফলো করতাম। এটা কি ঠিক ছিল? আমি ওই জন্যই জানতে চাই। ওইটাই ঠিক। আসলে হয় কি, অন্য যে কোনো সাপ্লাই হলে সেইটা কিন্তু 3-5-7 এর মধ্যে পড়ার কথা। এইখানে যদি আপনি ফেলতে চান 3%, এটা হওয়ার কথা না। কেন কথা না? কারণ যে আমাকে সিলিন্ডার গ্যাস দিচ্ছে সে তো গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি না, সে তো বাখরাবাদ না, সে তো তিতাস না। ব্যাপারটা বুঝছেন? সুতরাং এটা হওয়ার কথা না, ওটা আগেরটাই হওয়ার কথা। এটা ভালো কোশ্চেন করছেন। ঠিক আছে, আচ্ছা এখন আসেন সেকশন 90। এটা আগে ছিল আপনার 52AA। এটা হলো সব সার্ভিস গুলো কিন্তু আপনার এখানে সমস্ত মানে সেবা খাতগুলো এখানে। এটা আগের আইনে যা ছিল এখনকার আইনে অলমোস্ট একই, এখন সিঙ্গেল রেট চলে আসছে। আগে 25 লাখ টাকা পর্যন্ত পেমেন্টের উপরে হলে একরকম, 25-এর পরে হলে একরকম, এরকম ছিল। কিন্তু এখন আর ওই ধরনের ভেদাভেদ নাই। এখন যা পেমেন্ট করবেন, যা লেখা আছে এখানে, ওই ভিত্তিতে আপনাকে ট্যাক্সটা কাটতে হবে, বুঝতে পারছেন? এখন ধরেন এখানে অ্যাডভাইজারি, কনসালটেন্সি, প্রফেশনাল ফি মানে অডিট ফি, এগুলো 10%। 3 নম্বরে এবং 4 নম্বরে বেশ কিছু সার্ভিসের কথা বলা আছে। এগুলো যদি ব্রেকআপ না থাকে তাহলে গ্রস বিলের উপরে ডাইরেক্ট 2%, বা মিডিয়া বাইং হলে সেক্ষেত্রে ডাইরেক্ট 65 পয়সা %, এইভাবে আর কি। আর যদি বিলের মধ্যে এরকম আপনার কমিশন বলা থাকে, আর ওইভাবে গ্রস বিলের মধ্যে যদি কমিশন আলাদাভাবে বলা থাকে, তাহলে ওই যে লাল গোল চিহ্ন একটা দেখতে পাচ্ছেন, ওই ফর্মুলা অনুযায়ী অঙ্ক করে দেখতে হবে যে কত টাকা কাটতে হয়। তো এবং দুইটার মধ্যে যেটা বেশি সেইটাই কাটতে হবে। এই তবে আমরা বাস্তবে দেখি কি, আপনার ওই যে লাল যে গোল চিহ্ন, ওইটা কাজ করে না। এখন সবাই কিন্তু ওইরকম ভাগাভাগি বা ওই করে দেয় না, সবাই গ্রস বিল দেয়, জানে যে 2% কাটবে, এইভাবেই হয়ে আসতেছে। এই তো বলেন, আমার প্রতিষ্ঠানে প্র্যাকটিক্যালি আমি গ্রস বিলের সঙ্গে এজেন্সি কমিশন সহ বিল পাই। তো সেই ক্ষেত্রে দ্বিতীয় যে ক্যালকুলেশনটা, এই ক্ষেত্রে তো
অল্টারনেটিভ ক্যালকুলেশনটা আমি একটু মিক্স করে ফেলি, এটা যদি একটু প্র্যাকটিক্যালি ক্লিয়ার করতেন। আচ্ছা, এটাও যদি একটা অঙ্ক করে দেখানো হয় তাইলে আপনার কাছে ক্লিয়ার হবে, এছাড়া আপনার এই 3 নাম্বারটা ক্লিয়ার হবে না। যেমন 3 নাম্বারটা আমি একটা অঙ্ক করি, একটা অঙ্ক করলে এটা ক্লিয়ার হবে। দেখাচ্ছি আপনাকে। ওকে স্যার। আচ্ছা, এখন ধরেন আহ, ধরেন একটা একজন এই যে কি বলে এই যে সিকিউরিটি সার্ভিস, ধরেন আপনার অফিসে যে পোশাকধারী দারোয়ান সাপ্লাই দেয় একটা কোম্পানি, গ্রুপ 4 বা কিছু এরকম। এখন তারা হ্যাঁ ম্যান পাওয়ার সাপ্লাই, না ম্যান পাওয়ার না, ওরা সিকিউরিটি সার্ভিস, তাদেরকে বলা হয় সিকিউরিটি সার্ভিস সাপ্লায়ার। আচ্ছা, যাই হোক, তো ওরা আপনাকে যে বিল করলো সেই বিলটা 2 ভাগ করে দিল, বলল যে ধরেন 1,70,000 টাকা হচ্ছে মানে রিইম্বার্সমেন্ট, প্লাস মানে কমিশন হচ্ছে 30,000 টাকা, টোটাল বিল হচ্ছে 2 লাখ টাকা। এখন আমার কথা হলো, এরকম যদি আমি একটা বিল পাই যে একটা সিকিউরিটি কোম্পানি আমার কোম্পানিকে একটা বিল সাবমিট করছে 2 লাখ টাকা, তো সেখান থেকে আমি কত কাটবো? এখন আমাকে 2টা ফর্মুলায় মানে দিতে হবে। এক নম্বর ফর্মুলা হচ্ছে কমিশনের 10%। কমিশন হলো 30,000, এই 30,000-এর 10% সমান সমান কত? 3,000 অর 2টা ফর্মুলা। 2 নম্বরে হলো বি ইন্টু সি ইন্টু ডি। আচ্ছা, এখানে বি হলো গ্রস বিল কত? 2 লাখ টাকা, মাল্টিপ্লাইড বাই সি হলো 10% সমান সমান 20,000 টাকা, মাল্টিপ্লাইড বাই 10% সমান সমান 2,000 টাকা। এখন হলো 3,000 অথবা 2,000, হুইচ এভার ইজ হায়ার। সমান সমান 3,000। এই যে একটা অঙ্ক করাই দিলাম কিন্তু। আমার একটা কোশ্চেন ছিল, আমাদের একই একটা ম্যান পাওয়ার সাপ্লাই আমরা টিডিএস কাটি, ওই সময় একটু বলবো স্যার? এই তো এই অঙ্ক দিয়ে বলেন, আমি যে অঙ্কটা করাইলাম এটা ম্যান পাওয়ার সাপ্লাই। জি স্যার। এখন যারা আমাকে ক্লিনার সাপ্লাই দেয় তাদের বলছে তাদের বেতন রিইম্বার্সমেন্ট করতে হয় 1,70,000, অর্থাৎ এই 1,70,000-এর ভিতরে তাদের কোনো ভাগ নাই। আমার অফিসে যে সমস্ত ক্লিনার পাঠায় বা সিকিউরিটি সার্ভিস পাঠায় তাদের বেতন দিতে হয় 1,70,000 টাকা, আর তাদের কমিশন থাকে 30,000। এই আমাকে টোটাল বিল দিছে 2 লাখ টাকা। এখন আমার কথা হলো অঙ্ক করে দিলাম যে এই 2 লাখ টাকা থেকে কত কাটতে হবে। মানে আপনার যদি কোনো কোশ্চেন থাকে এই অঙ্ক থেকে প্রথমে টাইপ করেন, আর যদি এই অঙ্কটা আপনি বুঝে থাকেন তারপরে এনি কোশ্চেন, যে কোনো কোশ্চেন করতে পারেন। এই সম্পর্কে একটু বলতাম স্যার। 1,70,000 ঠিক আছিল, এর মধ্যে আমার ব্যাট ছিল। আমরা যেটা করতাম কমিশন উপর 10% করতাম, তারপরে তো স্যার আমরা গ্রস বিল থেকে ব্যাট বাদ দিয়ে যে অ্যামাউন্ট হতো তার উপর 10% ইন্টু 10% করতাম, করে ওই কমিশন এবং ওই 10%-10%-এর মধ্যে যেটা হায়ার সেটা আমরা নিতাম নেক্সট। আপনাকে ভ্যাট বাদ দিয়ে নিতে হবে এইটা কিন্তু কোনো আইন নেই, এরকম তো আইন কোথাও নাই যে আপনাকে ভ্যাটটা বাদ দিয়ে নিতে হবে। ভ্যাট হচ্ছে এক্সপেন্ডিচার ট্যাক্স। ভ্যাটের বাংলা হলো ব্যয় কর, ইনকাম ট্যাক্সের বাংলা হচ্ছে আয় কর, ভ্যাটের বাংলা হচ্ছে ব্যয় কর। আপনি ভ্যাট কে দিবে? এক্ষেত্রে ভ্যাট কে দিবে? ভ্যাট তো আপনার দেওয়ার কথা। জি স্যার, ব্যাটটা ইনক্লুড ছিল বিলের মধ্যে আলাদা করে। হ্যাঁ, ও যদি বিল করে 2,30,000, 2 লাখ ধরেন, এটার উপর ভ্যাট কত আমি জানি না, 15% ভ্যাট। হ্যাঁ 15%। 15 ম্যান পাওয়ার 15% স্যার। 10%। সিকিউরিটি সার্ভিস 10% আর ম্যান পাওয়ার স্যার 15%। হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি। ঠিক আছে আর কি। এখন শুনেন বিষয়টা হলো, হ্যাঁ বলেন।
যেটা করি স্যার, আপনি যেটা বললেন স্যার, এই 2 লক্ষ টাকার উপরে আমরা 2% কাটতেছি স্যার, সেটা এবং এই যে 30,000-এর 10%, 3,000 এই দুটার মধ্যে যেটা হায়ার সেটা আমরা কাটতেছি স্যার। তাহলে ওইটা তো আপনি যে ক্যালকুলেশন করলেন ওটা তো সেম দাঁড়ায় স্যার। হ্যাঁ, দাঁড়াবে তো। আপনার যদি একটা কোম্পানি যদি কোনো রকম এরকম ব্রেকআপ না দেয়, শুধু টোটাল বিল করে দেয় 2 লাখ টাকা, তাহলে আপনাকে তারে 4,000 টাকা কাটতে হবে। 4,000 টাকা কিভাবে? 2%, গ্রস বিলের 2%-এ স্ট্রেট 4,000 টাকা কাটতে হবে, সোজা কথা। জি স্যার। এই এখন এই বিলের মধ্যে যদি ভ্যাট ইনক্লুডেড থাকে, ভ্যাটটাকে আলাদা করে নেবেন, বুঝতে পারছেন? কিন্তু ভ্যাট মানে ইনক্লুড থাকার কথা না, ভ্যাটটা এক্সক্লুড থাকার কথা। তার মানে কি আমরা বলতে পারি গ্রস বিল মানে অলওয়েজ আফটার অ্যাডিং ভ্যাট? না না না, ভ্যাট বাদে, আপনার এডিং ভ্যাট হবে কেন? আপনি ভালো করে শোনেন আমার কথা। সেটা হলো একটা কোম্পানি সিকিউরেক্স অথবা গ্রুপ 4, সে আমাকে একটা বিল করলো যে তাদের এই বিলটাই টোটাল বিল হলো 2 লাখ টাকা প্লাস ভিএটি 10% 2,000 টাকা, সরি 20,000 টাকা টোটাল, মানে ভ্যাট সহ বিল অ্যামাউন্ট হচ্ছে 2,20,000 টাকা। তাহলে আপনি কি করবেন? আপনি 20,000 টাকা ভ্যাট আপনি দিয়ে দেবেন, যেহেতু আপনি সার্ভিস রিসিভার, আপনি ভ্যাট দিয়ে দিবেন, ওটা গেল। তার মানে অ্যাকচুয়াল বিল কত, তার যে সেবা, সেই সেবার বিল কত? 2 লাখ টাকা। তো 2 লাখ টাকার উপর আপনি 2%-এ 4,000 টাকা কাটবেন, বা ব্রেকআপ থাকলে আমি যেভাবে অঙ্ক করায় দিলাম ফর্মুলা দিয়ে সেইভাবে কাটবেন, অসুবিধা কি? স্যার একটা কথা বলতে পারি স্যার? বলেন। স্যার আমার কোম্পানি, আমি এরকম একটা সিকিউরিটি প্রোভাইডিং কোম্পানিতে আছি। তো ওখানে স্যার গ্রস বিল উপর 2%-ই কাটে। আপনি যেভাবে বলেছেন লাস্ট উদাহরণটা, যে ধরেন 2 লাখ টাকা আসলো, ওটার উপর ডাইরেক্ট 2% হারে 4,000 টাকা কেটে নিল। ম্যাক্সিমাম বিল স্যার এইভাবেই হয়। এই ইয়াটা স্যার, ওই যে আপনি যেটা গোল দিয়ে দিলেন যে ব্রেকআপের যে বিষয়টা, ওইটা অ্যাকচুয়ালি স্যার আসলে ইনপ্র্যাকটিক্যালি খুব একটা করা হয় না। আমি তো আসলে এই গোল চিহ্নিতীয় এই যে ফর্মুলায় আমি যেতে চাচ্ছিলাম না, আমাকে যাওয়ানো হয়েছে, জানেন? আমি পড়ানোর সময় বলছিলাম হ্যাঁ স্যার, শুনেছিলাম স্যার। যে প্র্যাকটিক্যালি এইটা নাই, সবাই এরকম কেউ বলে না আমার কত প্রফিট থাকবে, আমি মাইনসেরে কত দেব, আমার লেবারকে কত দেব, এগুলো তো বলা হয় না। আমার ডাইরেক্ট বিল 2 লাখ, আমার 2 লাখ টাকা, আপনার লাগে কথা, আমার 2 লাখ টাকা দিয়ে দেন, তখন হ্যাঁ আপনি সেটাই স্যার, হ্যাঁ অ্যাজ পার এগ্রিমেন্ট যা কথা হয় তাই সে অনুযায়ী বিলটা করা হয় ডাইরেক্টলি। 2%। হ্যাঁ, তখন আপনাদের মধ্য থেকে একজন বলল যদি স্যার এরকম আলাদা করা থাকে, তখন তো আমার অঙ্ক করতে বাধ্য হইলাম আমি, বুঝছেন? না না স্যার, সমস্যা নাই। এটা স্যার একটা জিনিস জানতে পারলাম, ধন্যবাদ স্যার। ঠিক আছে। আচ্ছা স্যার, ওই যে ডান পাশের ফর্মুলাতে স্যার বি সি তে স্যার একটা 10% আর একটা 2.5%। আড়াইটা হলো 4 নাম্বার, ওটা হলো মিডিয়া বাইং, মিডিয়া বাইং 4 নাম্বার সিরিয়াল। আচ্ছা ঠিক আছে স্যার। ঠিক আছে, তাইলে এইটা শেষ, তাই না? এই স্লাইডে আর তো কোনো কোশ্চেন নেই। স্যার আমার একটা কোশ্চিন আছে মোবাইল নেটওয়ার্ক অপারেটর রিলেটেড। স্যার এটা ধরুন আমাদের কোম্পানিতে সাপোজ গ্রামীণ বা রবি ফোন থেকে আমরা সিম নিয়ে এমপ্লয়ীদেরকে দিচ্ছি, তো ওইটা যে মাস শেষে যে বিলটা আসে, আমরা ধরুন রবি বা জিপি কে যে পেমেন্টটা করবো, তখন কি স্যার এই 12% কাটবো, নাকি এটা অন্য কোনো কিছু? কি আবার বলেন তো, এটা আমি অত ভালো বুঝতেছি না। মোবাইল নেটওয়ার্ক অপারেটর যারা টেকনিক্যাল সাপোর্ট সার্ভিস প্রোভাইডার আর সার্ভিস ডেলিভারি এজেন্ট এনগেজড ইন মোবাইল ব্যাংকিং অপারেশন। হ্যাঁ, কি বলছেন এখানে? মানে স্যার আমরা দেখা গেলো যে কোম্পানিটা যে এমপ্লয়ীদের জন্য কোনো সিম নিচ্ছি জিপি বা রবির কাছ থেকে, এবং হচ্ছে ওটা মাস শেষে যে বিলটা দিচ্ছি, পেমেন্টের সময় কি স্যার আমি এই 12% কাটবো? মানে এই সেকশনটা কি এটার জন্য অ্যাপ্লিকেবল, নাকি এটা অন্য কোনো কিছু বোঝাচ্ছে মোবাইল নেটওয়ার্ক অপারেটর? আপনারা এখন কি করেন? আমি স্যার অনেস্টলি বলতে গেলে কি, আমি কাটতে এর আগে কাটা হতো না আমাদের কোম্পানিতে, কিন্তু এখন আমি কাটতে গেলে জিপি আর রবি বলতে না এটা কাটা যাবে না, আবার মানে স্পেশালি জিপি এগ্রি না, আবার রবি এগ্রি করে না, ওটাও কনফিউজ। স্যার এটার মনে হয় স্যার এটার কোনো একটা ব্যাখ্যা আছে স্যার, আমি দেখছিলাম, আমি মনে নাই, এটা একটা ব্যাখ্যা আছে। মোবাইল অপারেটর নেটওয়ার্ক অপারেটর বলতে স্যার যারা অপারেটিং করে সেবা দিয়ে থাকে, যেমন জামিন, আলফা, হুয়াই, এদের ক্ষেত্রে বলা হয়েছে, সম্ভবত এদের ক্ষেত্রে বলা হয়েছে। আর ওইটার সম্বন্ধে ব্যাখ্যা আছে, এটা রিইনভার্সমেন্ট কস্টের মতো,
এইটা আমরা বিলটা কাটি না দিয়ে দিই, এরকম একটা আমার মনে নেই এখন, মানে দেখলে মনে পাওয়া যেতে পারে স্যার। স্যার এগুলো যারা যারা ইয়াটা করে, টেকনিক্যালি সাপোর্টটা দেয়, তাদের কাছ থেকে স্যার কাটতে হবে। এটা ওই সিম এর কোনো ইস্যু হচ্ছে বলে মনে হচ্ছে না। না, সিমের ব্যাপার না, এটা হলো যে বলছে যে আমাদের কোম্পানির এমপ্লয়ীদের জন্য যে প্যাকেজ কেনা হয় এই থেকে, গ্রামীণ ফোন থেকে, তো ওই গ্রামীণ ফোন যখন বিল আসে ওই বিল থেকে ট্যাক্স কাটতে হবে কিনা, এই কোশ্চেনটা হলো কি। মনে হয় না স্যার এটা, কারণ আমাদেরও সেম হয়তো, এটা আমাদের স্যার এরকম 12% কাটা হয় না। তো এটা এখানে স্পষ্ট বলা আছে স্যার, টেকনিক্যাল সাপোর্ট সার্ভিস প্রোভাইডার। টেকনিক্যাল সাপোর্ট সার্ভিস প্রোভাইডার তো স্যার সিম এর যে আমরা যে কথা বলি বা প্যাকেজ নিয়ে কথা বলি ওইটার মধ্যে তো পড়ছে না স্যার এটা। করে না, আমিও কনফিউজ, আমারও এটা হচ্ছে clear- স্যার ওই যে স্যার হুয়াই, মানে জিপি কে হুয়াই Exactly, সার্ভিসটা দেয়, Exactly, জামিল যে আলোচনা। 5G হ্যাঁ, 5G এটা সুবিধা, তরঙ্গ তাদের সুবিধা থেকে যারা দিয়ে কাটতে থাকতেছে, হুম, তরঙ্গ সুবিধা মনে হয় যারা বা এই ধরনের যে টেকনিক্যাল সাপোর্ট গুলো দিয়ে থাকে তাদের কাছ থেকে হয়তো বা কাটা হবে। তারপর নোকিয়া अरे भाई সলিউশন। रोबी या जेपी तो मोबाइल नेटवर्क ऑपरेटर ना, बाकी टेक्निकल सपोर्ट तो हुआ ही होते पारे, দুইটাই এখানে। আচ্ছা, তারপরে দেখেন পরের স্লাইড যেটা 91 সেকশন, এটা রয়্যালটি টেকনিক্যাল নো হাউ ফি ফ্রাঞ্চাইজ, এগুলোর উপরে আপনার 10 অথবা 12, এটা আগের আইনের মতোই রয়ে গেছে। 25 লাখ টাকা পর্যন্ত পেমেন্টের উপরে 10, 25-এর পরে গেলে 12। এটাও রাখা ঠিক না আসলে। এটা ওই 25 লাখ টাকার যে বেরিয়ার, এটা আগের স্লাইডেও ছিল, কিন্তু নতুন আয়কর আইন করার সময় এই বেরিয়ারটা তুলে দিচ্ছে 10 অথবা 12, এখন সবকিছুই 10। এইটাকেও আমার মনে হয় 10 করা উচিত, এবং এরকম একটা আলাদা সেকশন রাখার কোনো মানে হয় না। এই রয়্যালটিটাকেও আপনার, এটাও একটা সেবা, এটাও কিন্তু আগের স্লাইডে নিয়ে যাওয়া যেত। যাই হোক, তারপরে দেখেন ডাইরেক্ট অ্যাডভার্টাইজমেন্ট টু নিউজ পেপার, ম্যাগাজিন, প্রাইভেট টেলিভিশন চ্যানেল, প্রাইভেট রেডিও স্টেশন ইত্যাদিতে যদি ডাইরেক্ট অ্যাড দেওয়া হয় সেক্ষেত্রে আপনার টিডিএস এর রেট হচ্ছে 5, এটা আগে ছিল 4, গতবারের আইনে ছিল 4, এখন হচ্ছে এটা 5, এবং এটা মিনিমাম ট্যাক্স যদি ডাইরেক্ট দিয়ে থাকেন। আর যদি ইনডাইরেক্ট দিয়ে থাকেন তাহলে সেই স্লাইডটা চলে গেছে কিন্তু একটু আগে, ওই যে মিডিয়া বাইং, ওইটার রেটটা অনেক কম। আচ্ছা, যাই হোক, তারপর 8 নম্বরে হচ্ছে আপনার ডাইরেক্ট আর ইনডাইরেক্ট স্যার এটা একটু পার্থক্যটা বুঝাইলে ভালো হচ্ছে। আপনি সরাসরি চ্যানেল আইতে বিজ্ঞাপন দিচ্ছেন আপনার কোম্পানি, বা আপনি সরাসরি আপনি প্রথম আলোতে একটা বিজ্ঞাপন দিয়েছেন, তো আপনি ডাইরেক্ট 5% কাটিয়ে দিবেন। প্রথম আলো আপনাকে বিল করছে 1 লাখ টাকা, আপনি প্রথম আলো থেকে দিবেন 95,000 টাকা, আর 5,000 টাকা এই চালানে জমা দিয়ে দিবেন প্রথম আলোর নাম। এইটা পড়াচ্ছি হলো সাথে। আর যেটা পড়ানো হয়ে গেছে সেখানে আবার ফিরে যাব? না স্যার, ফিরে জাস্ট এমনি স্যার একটু বললে হলো। ফিরে না গেলে আমি কিভাবে পড়াবো? এই যে আসছি, এইটা হলো 4 নাম্বার, এটা মিডিয়া বাইং। তো একটা মিডিয়া বাইং মানে আমি যে অ্যাডভার্টাইজমেন্টটা দিচ্ছি সেটা একটা মিডিয়ার মাধ্যমে। আমি কে? আমি একটা কোম্পানি, তা আমি একটা মিডিয়া বাইং এজেন্টের মাধ্যমে আমি একটা অ্যাড প্রথম আলোতে দেব, প্রথম আলোতে বা চ্যানেল আইতে দেব। তাহলে মিডিয়া বাইং তারা যে আমাকে বিল করলো, সেই বিল থেকে আমি কত পার্সেন্ট কাটব? সেই বিল থেকে আমি 65% হারে কাটব, সোজা কথা। আর যদি ওইরকম ফ্যাসাং থাকে কমিশন 10%, তাহলে তো ওই ডাইনে যে লাল গোল চিহ্ন ওইভাবে আবার অঙ্ক করে এইভাবে দেখতে হবে, বুঝছেন? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। এইটাই বলছি যে ডাইরেক্ট অ্যাডভার্টাইজমেন্ট হলে 5, আর ইনডাইরেক্ট অ্যাডভার্টাইজমেন্ট হলে 65 পয়সা। স্যার আচ্ছা, এই ক্ষেত্রে স্যার যে আমি যে মিডিয়াকে দিব, হ্যাঁ, ওই মিডিয়া যখন চ্যানেল আইকে যখন এটা পেমেন্ট করবে, সে ধরুন আমি এখন মিডিয়া, আমি যখন চ্যানেল আইকে যখন পেমেন্ট করব তখন স্যার আমি কত কেটে রাখবো? চ্যানেল আই যখন পেমেন্ট করবো তখন কত কেটে রাখবো আমি অ্যাজ এ মিডিয়া? এই যে আপনার চোখের সামনে 5%। 5%, না? হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। তারপর 8 নাম্বার হলো আপনার সিনেমার অভিনেতা অভিনেত্রী, এদের হলো মানে প্রডিউসার যখন তাকে পেমেন্ট দেয় শিল্পী সম্মানী, তখন 10% কেটে রাখে। আর 9 নাম্বারে হলো ডিস্ট্রিবিউটরশিপ কমিশন, এই যে সেই 5%-এর 5%, বুঝছেন? যদি কমিশন দেয় তাহলে সরাসরি 10% কাটতে হবে। আর যদি ডিপিতে মাল বিক্রি করে, অটোবি বা হাতিল, তারা যদি তাদের ডিলারের কাছে পণ্য বিক্রি করে ডিপিতে, ডিপি মানে ডিলার প্রাইস, যে বাপু তুমি মাল নাও, নগদ টাকা দিয়ে মাল নিয়ে যাও, মানে ধর টেবিলটার দাম হলো 10,000 টাকা, বাট তোমার জন্য দাম 7,000, কারণ তোমার তো নিয়ে ব্যবসা করতে হবে। তখন বলছে যে 10 লাখ টাকার যদি মাল সে ডিলারের কাছে বিক্রি করে, তাহলে তার ডিলারে বলবে তুমি
আরো 2,500 টাকা নিয়ে আইসো, মানে ডিপির 5%-এর 5%। এইটাও আমি মনে করি যে এত ফ্যাসাং করার কোনো মানে ছিল না, এটা ডাইরেক্ট বলতে পারতো যে 0.25%। 5%-এর 5% মানে 25 পয়সা পার্সেন্ট, বুঝতে পারছেন? স্যার ঘুরাই খাইতেছে আর কি। উদাহরণটা দিলেন স্যার, সেম ওইরকম। ওইটাই তো। শুধু ডিলার প্রাইসটা হলে আমাকে এইভাবে কাটতে হবে। হ্যাঁ হ্যাঁ, ওই তো সংক্ষেপে বললাম, ডিপি আর এমআরপি। ডিপি মানে ডিলার প্রাইস, এমআরপি মানে ম্যাক্সিমাম রিটেল প্রাইস, বুঝছেন? আপনি আমি অটোবিতে গেলে বা হাতিলে গেলে আমার কাছে কিন্তু মানে পুরা দামই রাখবে, তাই না? বিষয়টা এরকম হয়। স্যার এটা তো আমরা বলি টিসিএস, ট্যাক্স কালেকশন এট সোর্স। হ্যাঁ, সেটাই তো পড়াইলাম, এটাই তো পড়াইলাম এতক্ষণ। জি স্যার, বুঝতে পারছি। তারপরে 10 নম্বর হলো ট্রাভেল এজেন্সি কমিশন। এইটাও মানে আমাদের কোম্পানির শোনেন, তো বিষয়টা হচ্ছে যে আমি একটু পড়াইনি, যেটা বলতেছি যে ট্রাভেল এজেন্সি কমিশনটাও কোনো কোম্পানির ক্ষেত্রে প্রযোজ্য হওয়ার কথা না। এটা হলো এয়ারলাইন যখন জিএসএ কে কমিশন দেয় তখন এই পার্সেন্টেজে তাকে কেটে রাখে, আবার জিএসএ যখন ট্রাভেল এজেন্টকে কমিশন দেয়, মানে সেটা কার্গো হোক প্যাসেঞ্জার হোক যেটার জন্যই হোক, তখন ওইরকম একটা ফর্মুলায় তারা ট্যাক্স কেটে রাখে। মানে এই 10 নম্বরে যেটা পড়াচ্ছি এটা কোনো কোম্পানির জন্য প্রযোজ্য না, যে এই কোম্পানির মালিক খালি বিদেশে যায়, একটা ট্রাভেল এজেন্ট থেকে টিকিট কাটি আমরা, সেই ট্রাভেল এজেন্ট যদি আমাকে বিল সাবমিট করে তাহলে ওই বিল থেকে কি এই ধারায় ট্যাক্স কাটতে হবে? উত্তর হচ্ছে নো, বিকজ আমার ডান দিকে আমার নামটা নাই, ডান দিকে কোনো কোম্পানির নাম নাই, আছে এয়ারলাইন্স বা জিএসএ, এই কারণে ওইটা মানে অ্যাপ্লিকেবল হওয়ার কথা। বাট এখন যদি ধরেন আমি আমার মালিকের জন্য যে টিকিটগুলো কাটছি, এখন যদি ওরা আমাকে বিল করার সময় মানে টিকিটের দামের সাথে কোনো সার্ভিস চার্জ যোগ করে দেয়, তখন কিন্তু আপনাকে ওই সার্ভিস চার্জের উপরে কিন্তু 10% ট্যাক্স কাটতে হবে, সেটা আগের ধারায় চলে গেছে, এনি আদার সার্ভিস, বুঝতে পারছেন? এই তো এই স্লাইডে কোনো কোশ্চেন? নো স্যার। নো স্যার। ওকে, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখেন এলসি কমিশনের উপরে ব্যাংক নিজের কাছ থেকে নিজে টিডিএস করে 5% হিসাবে। আর 12 নম্বর হলো লোকাল এলসি, এটাও ব্যাংক কেটে রাখে, বাট এলসির ক্যাটাগরির উপরে নির্ভর করে কত পার্সেন্ট কাটবে। 1% কখন কাটবে, 2% কখন কাটবে, 3% কখন কাটবে। তো যদি ধান চাল পাট এগুলা লোকাল এলসির মাধ্যমে সাপ্লাই হয় তাহলে 2%। আর ওই যে ফিনান্সিয়াল অ্যারেঞ্জমেন্টের মাধ্যমে যদি হয় তাহলে 1%। আর হলো আরেকটা কি, প্রথমটা হলো ট্রেডিং অফ রিসেলিং আফটার প্রসেস অর কনভার্সন হলো 3%। এটাও আপনার পরিপত্রে মানে ডিটেলস এটার ব্যাখ্যা দেওয়া আছে যে 1% এবং 3%-এর মধ্যে মানে কখন 1% হবে কখন 3% হবে। আর 2%টা তো মানে ক্লিয়ার, 2%টা তো মানে একটা লোক যদি ধান চাল পাট এরকম সরাসরি সাপ্লাই না নিয়ে মাঝখানে ব্যাংকে রেখে সাপ্লাই নেয়, ব্যাংক হলো এখানে এলসি দেয়, তাহলে ব্যাংক হচ্ছে এক্ষেত্রে ডিডাক্টিং অথরিটি অন বিহাফ অফ দি সাপ্লায়ার। মানে সরাসরি সাপ্লাই নিলে এগুলোর উপর কি স্যার টিডিএস হয়? এই যে 2%-এর এটা? হ্যাঁ, রেট তো 2%-ই। আপনাকে যে এর আগের স্লাইডে আমি পড়াইলাম যে সিঙ্গেল টিডিএস রেট, ধান চাল পাট এর উপরে যে সিঙ্গেল টিডিএস রেট হচ্ছে 2%, যেটা আগে চলে গেছে আগের স্লাইডে 89-এ। ওই স্লাইডটি সবচেয়ে বেশি সময় টানানো ছিল। তো হ্যাঁ, এখানেও তাই, এখানেও 2%, বাট এখানে মানে মধ্যসত্ত্ব হিসেবে ব্যাংক এখানে ট্যাক্সটা কাটবে। ধরেন আমি একজনের কাছ থেকে ধান সাপ্লাই নিতেছি, কিন্তু যার কাছ থেকে সাপ্লাই নিচ্ছি সে আমারে বিশ্বাস করে না, আমি টাকা দেবো কি দেবো না, টাকা মাইরে দেবো কিনা, বিশ্বাস করে না। মাঝখানে একটা ব্যাংক থাকলে একটু থাকে, ভালো হয় যে ব্যাংক আমাকে গ্যারান্টি দিল যে হ্যাঁ টাকা যদি আমি না দিই ব্যাংক দিবে। এটার নামই তো এলসি, লেটার অফ ক্রেডিট, বুঝতে পারছেন? তো এখন আলটিমেটলি আমি মাল পাইয়া আমি ব্যাংকে টাকা দিয়ে দিছি, ব্যাংক এখন তাকে টাকা দিবে। ব্যাংক যখন তাকে টাকা দিবে তখন 2% ব্যাংক কেটে রাখবে আমার পক্ষ থেকে। মাল তো সাপ্লাই নিছি আমি, মাল তো আমি খরচ তো দেখাবো আমি, ডিসিটি তো আমারে ঘাট সাইপা ধরবে
যে আপনি যে মাল সাপ্লাই নিছেন আপনি ট্যাক্স কাটছেন কিনা। তা আমি বলবো ইয়েস, এই যে আমার পক্ষ থেকে ব্যাংক ট্যাক্স কাটছে, মানে এটা এলসির মাধ্যমে, লোকাল এলসির মাধ্যমে আমি এই মালটা সাপ্লাই নিছি, আমি সরাসরি মাল সাপ্লাই নেই। আমি যদি সরাসরি মাল সাপ্লাই নিতাম তাহলে আমি কাটতাম, মানে আমি ডিডাক্টিং অথরিটি হতাম। কিন্তু মালটা যেহেতু ইসের মাধ্যমে নিছি, ব্যাংকের মাধ্যমে, ব্যাংকের মাঝখানে রেখে, সেক্ষেত্রে ব্যাংক হচ্ছে ডিডাক্টিং অথরিটি। এই স্যার আমাদের নামাজের বিবৃতি দিবেন স্যার? হ্যাঁ অবশ্যই। স্যার এলসি কমিশনটা আরেকটু বলুন। এলসি কমিশনটাই তো এতক্ষণ বলতেছি। ও সরি, মানে 11 নাম্বার। না ওই এলসি কমিশন তো ভিন্ন জিনিস। ব্যাংকে এলসি খুলতে গেলে ব্যাংক একটা আবার কমিশন নেয় এলসির উপরে। তো ওই কমিশন নেয়ও, খায়ও ব্যাংক, কাটেও ব্যাংক। এরকম অদ্ভুত জিনিস আর আপনি এখানে কোথাও পাবেন না যে নিজের কাছ থেকে নিজে কাটে। কিছু বুঝছেন না, বোঝেন নাই, আমি বুঝি নাই। স্যার একটা কোয়েশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলেন। স্যার আচ্ছা, এই যে ধরেন এই যে চাল কলগুলা যে চাল সাপ্লাই দেয় বিভিন্ন পার্টিকে বা বিভিন্ন দোকানদারকে, আড়তদারদের, হ্যাঁ, ওনারা কি স্যার ওই আড়তদারদের কাছ থেকে এই 2%টা কেটে রাখে যখন উনি ডাইরেক্টলি সাপ্লাই দেয় উইদাউট এনি ব্যাংক? 3%, 5%, 7% কাটে তখন। না, এই সমস্ত পণ্য যদি সরবরাহ হয় সেক্ষেত্রে 2% সিঙ্গেল রেট, 3, 5, 7 হবে না। আপনাকে একটা কথা বলি, সেটাই বলছি স্যার, মানে 2%টা যে কাটে স্যার, 2%টা যে কাটে এটা কি স্যার মানে প্র্যাকটিক্যালি স্যার কাটে আসলে, মানে হ্যাঁ একটু জানতে চাচ্ছি। না, জানেন আমার একটা রাইস মিল আছে। এখন আমার রাইস মিল, আমি বিডিআর এ মানে চাউল সাপ্লাই দেই, বুঝছেন? বিডিআর এর সাথে আমার কন্ট্রাক্ট। হ্যাঁ স্যার। পিলখানায় আমি চাউল সাপ্লাই দিই। এইবার 1 কোটি টাকার মানে চাউল সাপ্লাই দিছি। তো বিডিআর করছে কি, আমাকে 98 লাখ টাকা দিছে, আর 2 লাখ টাকা আমার কাছ থেকে ট্যাক্স কেটে জমা দিয়ে দিছে। জমা দিয়ে আমার এই চালানটা ধরায় দিছে। কিছু বুঝছেন? হ্যাঁ স্যার বুঝছি স্যার, থ্যাংক ইউ। ভেরি সিম্পল জিনিস। তাহলে আমরা একটা ব্রেকে যাই। আমরা একটা 15 মিনিটে ব্রেকে যাই, ব্রেকের পরে আবার আসতেছি। নামাজের তো এটা ব্যাংক কেটে রাখে এবং 10% হারে কেটে রাখে, এবং এটা চূড়ান্ত। মানে যারা এক্সপোর্টার, গার্মেন্টস এক্সপোর্টার, লেদার এক্সপোর্টার, তাদের কিন্তু তারা যে ক্যাশ ইনসেন্টিভটা পায়, তো 10% যেটা, এটা ফাইনাল। এটা আগেও ফাইনাল ছিল আগের আইনে, আর পার্সেন্টেজটা 10%ই ছিল। ধারাটা ভিন্ন ছিল। ফ্রেট ফরওয়ার্ড এজেন্সি কমিশন, এটা একটা পিকুলিয়ার। মানে দেখেন, ফ্রেট ফরওয়ার্ড এজেন্সি কমিশন অংশটুকুর উপরে 15% ট্যাক্স কাটার বিধান। এবং সবাই যে চালাকিটা করে, ধরেন আপনার যদি মানে 1 লাখ টাকা ফ্রেট ফরওয়ার্ড যারা মানে মাল মানে এখান থেকে ওখানে নিয়ে যায় কোম্পানির পক্ষে, মাল জাহাজীকরণ ইত্যাদি ইত্যাদি, তো তারা 1 লাখ টাকা যদি বিল করে, বলে যে এর মধ্যে কমিশন হলো আমার 1000 টাকা। 1000 টাকার 15% 150 টাকা মানে কাটা হয়, বা 150 টাকা কাটা হয়। এইরকম একটা মানে আজগুবি বিষয়। তার থেকে মানে যদি সরাসরি বলা হয় যে ফ্রেট ফরওয়ার্ড এজেন্ট যারা, তারা যে বিল করবে, বিলের উপরে 3% কাটা হবে, বা 10% কাটা হবে, বা 5% কাটা হবে, এরকম একটা রেট করলে মানে জিনিসটা সহজ হয়। এরকম অনেক কথাই আমি অনেক ছাত্রর কাছ থেকেও শুনি যে স্যার এরকম ফ্রেট ফরওয়ার্ড এজেন্ট, তারা তো আমাদের বিল সাবমিট করছে একটা 2 লাখ টাকা, 2.5 লাখ টাকা, বা 5 লাখ টাকা, কিন্তু তাদের কমিশন কত এর মধ্যে এটা তো বলে নাই। এখন কি করব? এটা তো একটা বিগ কোশ্চেন। যদি তারা নিজেরাই কমিশন বলে না দেয়, তাহলে আপনি কাটবেন কিসের উপরে? পুরো বিলের উপরে 15%? নেভার। তো যাই হোক আর কি, তো এটা নিয়েও কথা হয়েছে এনবিআর এর সাথে। এইটাও আশা করি আগামী বাজেটে এইটা আপনি চেঞ্জ হিসাবে দেখতে পাবেন। মানে এটা ফ্রেট ফরওয়ার্ড এজেন্টের যে টোটাল বিলের উপরে একটা সার্টেন পার্সেন্টেজ আসবে আশা করি, মানে এই সামনের বাজেট। স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। বলেন। হচ্ছে কোনো কোম্পানি, লিমিটেড কোম্পানি, তার সার্ভিসটা এমন যে তার মনে করেন আছে মিনিমাম ট্যাক্স, তাহলে যেই ট্যাক্সটা হবে, কর্পোরেট ট্যাক্স যেটা হবে, যদি মিনিমাম ট্যাক্সকে অ্যাক্সিড করতে না পায় তাহলে মিনিমাম ট্যাক্স দিতে হবে। আর যদি স্যার ওই কোম্পানির আউটলেট কোম্পানি, তার মনে করেন এটা হচ্ছে ফাইন্যান্স সেটেলমেন্ট, তাহলে কোম্পানি যে ট্যাক্সটা থার্ড পার্টি কেটে রাখবে ওইটা তো ফাইন্যান্স সেটেলমেন্ট হবে, আর কর্পোরেট ট্যাক্সটা কি অ্যাপ্লিকেবল হবে কি? স্যার কি বুঝতে পারছি? অত বোঝাবুঝির দরকার নাই। একটা কথা মনে রাখবেন, ফাইনালের ফলে কোনো খেলা নাই। আমি 3টা খেলা দিয়ে আজকে একটা অঙ্ক করায় দেবো যে 3টা খেলা একসাথে কিভাবে খেলতে হয়।
একটা হলো নর্মাল, একটা হলো সেমিফাইনাল এবং একটা হলো ফাইনাল। যদি একটা কোম্পানির ক্ষেত্রে স্যার? এক কোম্পানির ক্ষেত্রেই আমি আজকে একটা কোম্পানির আচ্ছা, অঙ্ক okay, করে দেবো। কোম্পানির অঙ্ক, সেখানে 3টে খেলা থাকবে, 3 খেলা একসাথে কিভাবে শর্ট দিতে হয় সেটা আজকে খেলে দেবো। তবে একটা কথা মনে রাখবেন, ফাইনাল নিয়ে এত কথা বলবেন না। ফাইনাল খেলার পরে সবাই যার যার ঘরে চলে যায়। ফাইনাল খেলার পরে কোনো খেলা থাকে না। ফাইনাল খেলার পরে কোনটা ওইটা নিয়ে কোনো কথা বলা যাবে না। ফাইনালের বলে আবার কি, বুঝতে পারছেন? ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ। তারপরে দেখেন ইলেকট্রিসিটি বা পাওয়ার। তো এটা পিডিবি যখন পাওয়ার কিনে নেয় বিভিন্ন কোম্পানি থেকে, পাওয়ার জেনারেশন কোম্পানি থেকে, তখন 6% ট্যাক্স কেটে রাখে এবং এটা মিনিমাম। সাইনিং মানি, রিয়েল এস্টেট কোম্পানিগুলো যখন বাড়িওয়ালাকে, জমির মালিককে তার জমিটা মানে ডেভেলপ করার জন্য নেয়, তখন তাকে যে টাকাটা দেয় এককালীন, তো সেখান থেকে 15% ট্যাক্স কাটা, এবং এটা মিনিমাম ট্যাক্স। এটা আগের আইনে ছিল ফাইনাল, কিন্তু এই আইনে বলছে সেমিফাইনাল। সেমিফাইনাল করেও কোনো লাভ হলো না, কারণ এটা তার ক্যাপিটাল গেইন, তো ক্যাপিটাল গেইনের ট্যাক্স রেট হচ্ছে 15%। স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলেন। সেটা হলো স্যার, এই ইলেকট্রিসিটি, আমার একটা প্রতিষ্ঠান ইলেকট্রিসিটি সাপ্লাই দিই আমরা পিডিবি কে। তো স্যার আমরা যে ইনভয়েসটা করি, ওই ইনভয়েসের উপরে যে ট্যাক্স আসার কথা, সেই ট্যাক্সটা পিডিবি আমাদের কাছ থেকে কেটে রাখে না। আমাকে ইনভয়েস ভ্যালুতে যে প্রাইস আছে সেটাই আমাদেরকে দিয়ে দেয়। তো স্যার পিডিবি যে ট্যাক্সটা আসে 6 টাকা, সেই 6 টাকা সে তার মতো করে দেয়, আমাকে 100 টাকায় দিয়ে দেয়। এখন স্যার প্রশ্নটা হলো যে যখন আমি রেভিনিউটা রিকগনাইজ করব, তখন কি স্যার আমি 106 টাকা করব না আমি 100 টাকা করব? আর যদি 100 টাকা করি বা 106 টাকা করি, তাহলে স্যার আমি ট্যাক্সটা কোনটার উপরে ক্যালকুলেশনটা করব? এটা হলো স্যার আমার কোশ্চেনটা। আপনার প্রতি আমার কোশ্চেন, আপনার প্রশ্নের উত্তর পরে। আগে আপনার একটা কথাও জিজ্ঞেস করি, আপনি যে আপনার এই যে 6 টাকা ট্যাক্স আপনার পক্ষ থেকে দিয়ে দিছে, ওইটা চালান পাইছেন? চোখে দেখছেন? আমাদেরকে আমরা চালান নিয়ে আসি স্যার। সেই চালানে কি লেখা থাকে? সে টাকাটা পরিশোধ করছে এরকম একটা কথা লেখা থাকে। মানে সরকারি কোষাগারে কি টাকাটা জমা হয়? স্যার ওরা বলে যে আমরা জমা দিয়ে দেব, এই বলে এই সমস্ত ফালতু কথা শুনতে চাই না। আপনার একটা কথা বলি, কালকের ক্লাসে আপনি আমাকে বললেন ভালো করে দেখা আমাকে ছবি পাঠাইয়েন, তাহলে আমি বুঝতে পারবো। আন্দাজে এই সমস্ত কথা বলে কোনো লাভ নেই। শোনেন, আর যদি আপনার প্রাইভেট পাওয়ার জেনারেশন কোম্পানি হয়, তাহলে তো 15 বছর আপনার ট্যাক্স হলিডে, তাহলে আপনার কাছ থেকে তো 6% কাটবেই না, প্রশ্নই আসে না। তো সুতরাং আমাকে বুঝতে হবে আপনি কে। আপনি কি প্রাইভেট পাওয়ার জেনারেশন কোম্পানি 15 ইয়ার্স হলিডে এনজয় করতেছেন? স্যার আমাদের কাছ থেকে ট্যাক্স কাটে না স্যার। আমি যা জিজ্ঞেস করি তার উত্তর দেন। আমি যা জিজ্ঞেস করি সেটার উত্তর দেন। আপনি কি প্রাইভেট পাওয়ার জেনারেশন কোম্পানি? হ্যাঁ হইলে তো কাটবেই না 15 বছর। না স্যার কাটে না। না না, শোনেন, আজকের ক্লাসে এটা নিয়ে আর কথা বলে লাভ নাই। আপনি ভালো করে রোববারে অফিস করেন, ভালো করে এটা জানেন, আর 6%-এর ওইটার ছবি আমাকে পাঠান, এই ক্লাসে পাঠাইলে। বুঝতে পারছেন? আচ্ছা ঠিক আছে। তারপরেও, কারণ আমার তো ওই চালানটা দেখতে হবে, কে কাটিলো, কাহার নিকট হইতে কাটিলো, কোন ধারায় কাটিলো, আমার এগুলো দেখতে হবে। না দেখে শুধু হাওয়ার উপরে উত্তর দিতে পারবো না। আচ্ছা, 31 নম্বরে ফরেন বায়ার্স এজেন্ট, এটা ব্যাংক কেটে রাখে 10% অ্যাজ ইউজুয়াল, আগের মতোই আর কি। তারপরে দেখেন ক্যাশ ডিভিডেন্ড, এটা তো আপনারা জানেনই। ক্যাশ ডিভিডেন্ড আপনার কোনো কোম্পানি যখন একটা কোম্পানি আর একটা কোম্পানিকে ডিভিডেন্ড দেয়, তখন 20% রেটে কেটে রাখে। আর যদিও ট্যাক্স রেটও 20, সেই অর্থে কিন্তু এটা ফাইনাল। আর ব্যক্তিকে দিলে 10 অথবা 15, 3 থাকলে 10, 3 না থাকলে 15, আগের মতোই। আর একটা কথা বলা আছে, যখন however TDS will not be applicable to any distribution of tax dividend to a company if such tax dividend enjoys tax exemption. এটা বিষয় কি, এটা হলো যে যদি দেখা যায় যে একটা কোম্পানি, এটা মানে যেবারে আইনটা করলো, সের উদ্দেশ্য হলো যে একটা হোল্ডিং কোম্পানি যখন কোনো ইনভেস্টমেন্ট করে, সে ওখান থেকে কোনো ডিভিডেন্ড পায়। ডিভিডেন্ড যখন 100 টাকা পাওয়ার কথা, 100 টাকা পাওয়ার কথা, সেখানে 20% ট্যাক্স কেটে পাচ্ছে 80 টাকা। এই 80 টাকা যদি সে তার 4টা সাবসিডিয়ারি কোম্পানির মধ্যে ডিস্ট্রিবিউশন করতে চায়, রিডিস্ট্রিবিউশন করতে চায়, তখন দেখা যাবে যে তাকে আর ট্যাক্স কাটতে হবে না, যদি তারা ট্যাক্স এক্সেম্পশন ভোগ করে। এই
তো এটা অত বেশি মানে প্র্যাকটিক্যাল না। আচ্ছা, লটারি দেখেন, লটারির পুরস্কারের উপরে টিডিএস এর রেট হচ্ছে 20, প্রাইজ বন্ডের লটারি হোক বা কিছু। কিন্তু মুশকিল হচ্ছে আপনি যদি সেকেন্ড শিডিউলে যান, আপনি দেখবেন যে লটারির পুরস্কারের ট্যাক্স রেট হচ্ছে 25। এই জন্য মানে এনবিআর এর কথা বলছি, আমি বলছি যে এটা 20 করে আর লাভ কি, এটাকে 25 করে, যেহেতু রেট 25, তা আমার কাছ থেকে যদি 20% বাংলাদেশ ব্যাংক কাটে প্রাইজ বন্ডের লটারির উপরে, তা তো লাভ হলো না, আমাকে তো আরো 5% দিতে হবে, কারণ ট্যাক্স রেটই তো 25। তার থেকে তো এটা 20-এর জায়গায় 25 করে এটাকে ফাইনাল করে দিলেই হয়, এটার সেমিফাইনাল করে লাভ কি? আচ্ছা, এখন দেখেন নন রেসিডেন্ট। নন রেসিডেন্ট এর আগে ছিল 56 ধারা আগের আইনে, এখন 119 ধারা। তো এইখানে তো আপনি বিভিন্ন খাতে খাতে বিভিন্ন রেটের কথা বলা আছে, যে নন রেসিডেন্টকে কোনো পেমেন্ট করতে গেলে কোন রেটে ট্যাক্স কাটতে হবে। বাম দিকে দুইটা কথা বলা আছে, সেটা হলো যে টিডিএস আন্ডার দিস সেকশন, এটাও মিনিমাম ট্যাক্স, উইল বি ডিম টু বি দ্য মিনিমাম ট্যাক্স অ্যান্ড শ্যাল নট বি সাবজেক্ট টু রিফান্ড অর সেট অফ অর অ্যাডজাস্টমেন্ট। মানে এটা 82C বা 163 এ কথা বলেনি, কিন্তু নিচে বলে দিছে এটা ফেরত হবে না, যা কাটছে এটা থেকে ট্যাক্স কম হবে না, ফেরত হবে না, ইত্যাদি ইত্যাদি। আর শেষে যেটা, এটা এবছরের নতুন বাংলা আয়কর আইনে নিচেরটা আসছে, যে হাউএভার টিডিএস উইল নট বি অ্যাপ্লিকেবল ইন কেস অফ আউটওয়ার্ড রেমিটেন্স অফ দ্য ফলোইং: আরবিট্রেশন ফি, হজ রেমিটেন্স এবং প্রায়োরিটি পাস। এই তিনটার টাকা যখন বাংলাদেশ থেকে বিদেশে যাবে, তখন মানে বাংলাদেশ ব্যাংক মানে ট্যাক্স ছাড়াই এই টাকাটা রেমিট করবে। এই তারপরে দেখেন আমদানি। আমদানির উপরে কাস্টমস কমিশনার বিলো 20 থেকে ইউজুয়ালি 5% কেটে রাখে, বাট কোনো কোনো ক্ষেত্রে এটা 2% বা এটা ভ্যারাইটিস রেট আছে, হ্যাঁ, যে কোন ক্ষেত্রে কত পার্সেন্ট কাটবে, বাট ইউজুয়ালি 5% হচ্ছে এআইটি। আর জনশক্তি রপ্তানির উপরে এটা রপ্তানি ব্যুরো, তারা মাথাপিছু সার্ভিস চার্জের উপরে 10% কেটে রাখে। সিএনএফ এজেন্সি কমিশন, এটাও কাস্টমস কমিশনার ওই বিলো 20 থেকে এজেন্সি কমিশনের উপরে 10% কেটে রাখে, এবং এখানে তিনটাই কিন্তু মিনিমাম ট্যাক্স, মানে 163। তারপরে দেখেন রপ্তানি। রপ্তানির উপরে টিডিএস এর রেট হচ্ছে 1%। এটা যখন এক্সপোর্ট প্রসেস রিয়ালাইজেশন হয় তখন ব্যাংক 1% কেটে রাখে। বাট এখানে এনবিআর কে একটা ক্ষমতা দেওয়া আছে, যে এনবিআর চাইলে এই রেটটা কমাতে পারে, এবং অলরেডি কমাইছে। সেদিন দেখলাম একটা, এই মাসখানেক হয়, একটা নতুন ক্লারিফিকেশন এসআরও করছে না, ক্লারিফিকেশন করছে একটা করছে, সেখানে বলছে যারা 12%-এর কম ট্যাক্স রেট যাদের বেলায় অ্যাপ্লিকেবল, তারা এনবিআর এ আবেদন করে এই 1%টাকে কমাইয়ে নিতে পারবে। মানে 12%-এর কম কাদের? 10% হচ্ছে আপনার যারা গ্রিন ফ্যাক্টরি, গ্রিন কি জানি বলে, গ্রিন লিড সার্টিফিকেট, লিড সার্টিফিকেট, হ্যাঁ, লিড সার্টিফাইড ফ্যাক্টরি যেগুলো, ওইগুলো তারা এনবিআর এ আবেদন করলে তারা এই 1%-এর জায়গায় একটু কমবে। কারণ যাদের 12%, যাদের ফ্যাক্টরিটা লিড সার্টিফিকেট না, তাদের তো ট্যাক্স রেট, সেই সমস্ত গার্মেন্টস এর ট্যাক্স রেট হচ্ছে 12, আর ওই সমস্ত গার্মেন্ট যাদের লিড সার্টিফাইড তাদের ট্যাক্স রেট হচ্ছে 10। সুতরাং যাদের 10 এবং 12 মানে একই রেটে 1%-এ কাটবে, সেখান থেকে একটু মানে এনবিআর সরে আসছে, এই আর কি। স্যার, আমার একটা কোশ্চেন ছিল। বলেন স্যার, আগের স্লাইডে ইম্পোর্ট স্টেজে র ম্যাটেরিয়াল ইম্পোর্টার ক্ষেত্রে আর হচ্ছে ফিনিশ গুড ইম্পোর্টারের ক্ষেত্রে কি কোনো মিনিমাম ট্যাক্সের ভেরিয়েশন আছে? এইটা ভেরিয়েশন ছিল, মানে র মেটেরিয়াল ইম্পোর্টটা আপনার 82C ছিল না, কিন্তু এখন তো সবই করে দিচ্ছে। স্যার, এখানে একটা ইয়ে ছিল, দেখলাম যে এখন বইটা আমার সাথে নাই, এখানে বলতেছে যে ফিনিশ গুডের ক্ষেত্রে না না, আপনি 163-তে দেখেন, সেখানে 120 ধারা ঢুকাইছে কিনা। 120 ধারা যদি ঢুকাই থাকে, তাহলে তো একেবারে র মেটেরিয়াল বলেন আর ফিনিশ গুডস বলেন পুরোটার এই 163টা দেখেন, 163-র মধ্যে 120 ধারাকে অন্তর্ভুক্ত করছে কিনা। যদি দেখেন 120-কে অন্তর্ভুক্ত করছে, তাইলে তো মানে হ্যাঁ করছে, তো এই যে করছে, হ্যাঁ স্যার করছে, করছে। তার মানে কি? তার মানে হলো এখন আর কোনো ভেদাভেদ নাই, এখন ধরবে আর কাটবে, কোনো কথা নাই। এবং যেটা কাটবে সেটা মিনিমাম ট্যাক্স, সেটা র মেটেরিয়াল হোক, ফিনিশ গুডস হোক, আদা ফিনিশ হোক, কোনো কাজ হবে না। তার মানে যাই কাটবে তাই এখন মিনিমাম একদম, মানে কাটে আর রক্ষা নাই। তারপরে আসেন রপ্তানি, তো বললামই। সার্ভিস চার্জ অন সার্ভিসেস, এটা আগে ছিল 52Q,
এটা এখন 124, মানে বিদেশ থেকে যে টাকা ঢোকে ব্যাংকের মাধ্যমে ওইটা ব্যাংক তখন 10% কেটে রাখে, আর ঠিকাদারির কাজের জন্য যদি ঢোকে তখন 7.5% কাটে। এটা নিয়েও মানে অনেক ধরনের বিতর্ক, এই 52Q বা এখন যেটা 124 ধারা, যে বিভিন্ন রকমের টাকা বিদেশ থেকে বাংলাদেশে ঢোকে, সব টাকায় কি আমার ইনকাম? কিছু কিছু আছে আমার এখান থেকে খরচ করতে হবে, আমার হয়তো একটা পোর্শন থাকবে, সেগুলো কি হবে? এটা লং ডিবেট একটা এটা নিয়ে। তারপরে দেখেন জমি বিক্রি বা জমি সহ বিল্ডিং বিক্রি, অ্যাপার্টমেন্ট বিক্রি, এটা ফাইনাল। এটা মিনিমাম ট্যাক্স এবং সাব রেজিস্ট্রার যেটা ট্যাক্স আদায় করবে সেলারের কাছ থেকে, এটা চূড়ান্ত কর দায় হিসেবে গণ্য হবে। ঠিক আছে, এটা আগেও তাই ছিল। তারপরে দেখেন রিয়েল এস্টেট কোম্পানিগুলো যখন তার পার্টিকে, ক্লায়েন্টকে যখন অ্যাপার্টমেন্ট বুঝাই দিবে, অ্যাপার্টমেন্টে দলিল করে দিবে, তখন সাব রেজিস্ট্রার তাদের কাছ থেকে একটা ট্যাক্স কেটে রাখে। ওইটা রিয়েল এস্টেট কোম্পানির নামেই জমা হয়। তবে দুর্ভাগ্য যে এইটা অনেক রিয়েল এস্টেট কোম্পানিগুলো খুব দুষ্ট, তারা এটা পার্টির কাছ থেকেই নিয়ে নেয়। পার্টিও বোঝে না, এই ট্যাক্স দিয়ে দেয়, কার ট্যাক্স কে দিতেছে ইত্যাদি আর কি, বুঝছেন? তারপরে দেখেন কমিশন হলো নতুন আসছে, সেটা হলো যে গভর্নমেন্ট স্ট্যাম্প, কোর্ট ফি, কার্টিস পেপার, এইগুলোর উপরেও এটা ডিসি অফিস থেকে বিক্রি হয়, তো এটার কমিশনের উপরেও আপনার 10% টিডিএস করতে হবে। মানে এটা নিউলি ইনসার্টেড, নতুন আয়কর আইনে নতুন আসছে, বাংলা আয়কর আইনে আগে ছিল না কখনোই। তো তারপরে দেখেন লিজ হোল্ড প্রপার্টি, রাজুক যদি আপনি পূর্বাচলে বা উত্তরা 3rd পেজে আপনি কোনো জমি বরাদ্দ পান রাজুক থেকে, তখন রাজুক যখন আপনাকে দলিল করে দিবে তখন রাজুককে 4% ট্যাক্স দিতে হবে। কিন্তু বড় দুর্ভাগ্য, রাজুককে যদি আপনি বলেন কোনোদিনই আপনার জমি দলিল হবে না নিজের পকেট থেকে না দিলে। এই হচ্ছে অবস্থা আর কি, অবস্থা মানে দুরবস্থা। তারপর হলো হ্যান্ডমেড সিগারেট, মানে বিড়ির ব্যান্ড রোল কিনতে গেলে পোস্ট অফিস থেকে 10% ট্যাক্স কাটে। ব্রিক ফিল্ড, ইটের ভাটার যারা মালিক, ওইটা লাইসেন্স রিনিউ করতে গেলে একটা ইটের ভাটার সেকশন ওয়াইজ একটা ট্যাক্স দিতে হয় আর কি, ইনকাম ট্যাক্স, অ্যাডভান্স ইনকাম ট্যাক্স। ট্রেড লাইসেন্স নবায়ন করতে গেলে আপনার 3000, 2000, 1000 বা 500 ডিপেন্ড করে। সিটি কর্পোরেশন হলে একরকম, পৌরসভা হলে একরকম, ইউনিয়ন পরিষদে অবশ্য নাই। শিপিং বিজনেস অফ এ রেসিডেন্ট, এটা মানে কাস্টমস কমিশনার এইটা ট্যাক্সটা আদায় করে, টিসিএস করে 5% হিসাবে। আর জাহাজটা যদি 2 দেশের বেশি যায় তাহলে রেটটা হলো 3%, মাল বোঝাই করে যে নিয়ে যাচ্ছে আর কি। এমভি আব্দুল্লাহ। তারপরে আসেন পাবলিক অকশন, মানে অকশনের মাধ্যমে বা দরপত্রের মাধ্যমে যে মানে যদি কোনো জিনিস বিক্রি হয়, ধরেন আপনার একটা কোম্পানির পুরনো গাড়ি, পুরনো আসবাবপত্র, এগুলো যদি বিক্রি হয়, তখন যদি সেটা ওপেন টেন্ডারের মাধ্যমে বিক্রি হয়, তখন যিনি ডাক পেলেন তার কাছ থেকে 10% টিসিএস করতে হয়। আর যদিও মানে চা অকশনের ক্ষেত্রে চিটাগাঙে যে টি অকশন হয় বা শ্রীমঙ্গলে, ওই টি অকশনের উপরে এটা রেটটা হলো 10-এর জায়গায় 1। প্রাইভেট লিমিটেড কোম্পানির যারা শেয়ার হোল্ডার ডাইরেক্টর, তারা যদি তাদের শেয়ারটা বিক্রি করে এবং ওখানে যদি কোনো ক্যাপিটাল গেইন হয়। স্যার একটা প্রশ্ন করতে পারবো? হ্যাঁ বলেন। স্যার আচ্ছা, এমনি জেনারেলি 10% আর হচ্ছে টি অকশনের ক্ষেত্রে 1%, স্যার এটার কোনো কারণ আছে নাকি স্যার এটা গভর্নমেন্টের ডিসিশন স্যার এরকম? না না, গভর্নমেন্টের ডিসিশন। টি অকশন তো চা তো আপনার অকশন ছাড়া বিক্রি হবে না। না স্যার সেটা না, মানে শুধুমাত্র টি অকশনকেই শুধু স্যার 1% করছে, বাকিদের 10% রাখছে, এটা কোনো কারণ আছে নির্দিষ্ট নাকি স্যার এমনি গভর্নমেন্টের একটা সিদ্ধান্ত এটা? না, গভর্নমেন্ট সিদ্ধান্ত। আচ্ছা, তারপরে দেখেন 49 নাম্বার যেটা, সেটা হলো যেটা বলছি, প্রাইভেট লিমিটেড কোম্পানির শেয়ার হোল্ডার ডাইরেক্টর যারা, তারা যদি তাদের শেয়ারটা বিক্রি করে, তো ওটাও গেইন ট্যাক্স, কিন্তু ক্যাপিটাল গেইন ট্যাক্স হলো 15%। এবং ওই গেইন ট্যাক্স না দেওয়া পর্যন্ত ওই যে 117 যেটা আরজেসি, ওইটা মানে এই হবে না, এনশিওর হবে না। তো আরজেসি মানে রেজিস্টার অফ জয়েন্ট স্টক কোম্পানি অ্যান্ড ফার্ম, তারা এনশিওর করবে এই ট্যাক্সটা দেওয়া হলো কিনা বা ট্যাক্সটা কাটা হলো কিনা। আচ্ছা, তারপরে দেখেন ক্যাপিটাল গেইন ফ্রম ট্রান্সফার অফ শেয়ার অফ স্পন্সর শেয়ার। এই ট্যাক্সটা কে কাটবে? ধরেন যদি ম্যান টু ম্যান, ইন্ডিভিজুয়াল টু ইন্ডিভিজুয়াল হয়, ইন্ডিভিজুয়াল না, ওই তো মানে যে কিনলো মানে সে টাকা দেওয়ার সময় 15% কেটে রাখবে বা 15% দিয়ে দিবে সে নিজে থেকে।
না দিয়ে দিলে 117 হবে না, মানে শেয়ার ট্রান্সফার হবে না। আরজেসি শেয়ার ট্রান্সফারটা এক্সিকিউট করবে না যতক্ষণ পর্যন্ত সে দেখবে যে 15% ট্যাক্স জমা না হয়েছে। বুঝতে পারছেন? এখানে আসলে ডিডাকশন না, এটা ডিপোজিট হবে, মানে ট্যাক্স ডিপোজিট করতে হবে নিজে থেকেই। এই স্যার। আর স্পন্সর শেয়ার হলে তো 5%, এটা জানেন। আর যদি কোনো সিকিউরিটি হাউস বিক্রি হয়ে যায়, যারা ডিএসসির মেম্বার, তো তাদের ওইটার ক্যাপিটাল গেইনের উপরে 15% ট্যাক্স রেট হবে। আর যারা সিকিউরিটি হাউস, তাদের যে ডেইলি ট্রানজেকশন, সেই কেনা বেচা, মানে নগদ নগদ হাওলা লাগা, এগুলো বলে আর কি ল্যাঙ্গুয়েজ। তো এইগুলোর উপরে ওই যে 0.05% হিসেবে টিডিএস। এখন আসেন যে বাস, ট্রাক, এগুলো বিআরটিএ কেটে রাখে। মানে বিআরটিএ যখন ফিটনেস হয় বা রেজিস্ট্রেশন হয়, তখন এই রেটে ট্যাক্স কেটে রাখে। মানে কমার্শিয়াল বাস, ট্রাক ইত্যাদি, লরি, ট্যাক্সি ক্যাব, এইগুলো। ইকুয়ালি আপনি দেখবেন যে জলযান, লঞ্চ, কার্গো ভেসেল, তারপরে এগুলো ঢাকা বরিশাল যে লঞ্চ, এগুলো ক্যাপাসিটি ট্যাক্স বলে এগুলোকে। বা ইনল্যান্ড কেরিয়ার, যে ছোট ছোট ইনল্যান্ড ওয়াটার ভেসেল, এগুলোর উপরে স্যার বিভিন্ন একটা কোশ্চেন ছিল। বলেন স্যার, বিভিন্ন এই যে বা যেগুলো কথা বললেন যে মিনিমাম ট্যাক্স, এটা ফিটনেসের সার্টিফিকেট দেওয়ার সময় যে কেটে রাখবে, ওরা কি, যে ধরুন একটা বাস কোম্পানি, ওরা তো ইয়ারলি যে রিটার্ন দিবে, ওই রিটার্নের সময় মিনিমাম ট্যাক্সটা অ্যাডজাস্ট করবে, কিন্তু ওরা কি সচরাচর কি ওরা রিটার্ন দেয়? প্র্যাকটিসে আছে? প্র্যাকটিস আছে, এদের অ্যাসেসমেন্ট হয়। শ্যামলী পরিবহনের বাস আছে বহু, তো এদের রিটার্ন সাবমিট করে, এরাও এরকম মিলিয়ে ঝিলিয়ে দেয় আর কি। যে আমাদের হয়তো দেখা গেল 100টা বাস আছে, 100টা বাসের উপরে আমাদের এই ট্যাক্সটা দেওয়া আছে, ওই অনুযায়ী ইনকাম একটা মানে ডিটারমিন করে অডিট রিপোর্ট সহ ওইভাবেই দেয়। বুঝতে পারছেন? যাতে আর ট্যাক্স দিতে না হয়, কারণ যেটা কাটছে এটাই তো মিনিমাম ট্যাক্স। আর বেশি ইনকাম না দেখাইলেই তো হয়। বুঝেন নাই কিছু? জি স্যার। এই আর এইভাবেই চলছে। আর ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টও হ্যাপি যে যা পাইছি তাতেই ভালো। এমনি তো মানে এই বাস কোম্পানিগুলো তো বোঝেনি, বাস, ট্রাক, এদের কাছ থেকে তো আদায় করা খুব ডিফিকাল্ট। বরঞ্চ এরা যেখানে বরঞ্চ এরা যেখানে ঠেকা বিআরটিএ কি বলা হচ্ছে যে তোমরা রেজিস্ট্রেশন করবা না, রিনিউয়াল করবা না, রুট পারমিট দিবা না, যদি মানে ইয়ারলি ট্যাক্সটা যদি দেওয়া না হয়। এটা সাইফুর রহমান যখন অর্থমন্ত্রী ছিলেন, সেই আমল থেকে এটা আপনার মানে কি বলে ফিক্সড ট্যাক্স হয়ে আছে বাস প্রতি। 52 সিট হলে একরকম, এসি বাস হলে একরকম, ইত্যাদিতে যা দেখছেন একটু আগে। আচ্ছা, এখন দেখেন আপনাদের যতগুলো পড়ানো শেষ, যা পড়ানো হলো, এর ভিতরে এই 38টা হচ্ছে মিনিমাম ট্যাক্স। এই 38টার মধ্যে এই 5টা হচ্ছে ফাইনাল, আর বাকি সবগুলো সেমিফাইনাল। বুঝতে পারছেন? এটা এক নজর মানে আপনি দেখে নিতে পারেন যে যতগুলো পড়ানো হলো এ পর্যন্ত, তার ভিতরে সবগুলো কিন্তু সেমিফাইনাল বা ফাইনাল না, কিছু আছে নর্মাল। যেমন স্যালারি হলো নর্মাল, স্যালারিটা এখানে নাই। তো 5টা হচ্ছে ফাইনাল। কোন 5টা ফাইনাল সেটা তো এখানে গোল চিহ্ন দেওয়াই আছে। সেভিং সার্টিফিকেট কি সঞ্চয়পত্রটা? হ্যাঁ, সঞ্চয়পত্রটা বাংলা হচ্ছে সঞ্চয়পত্র। স্যার, যদি কষ্ট করে এই শীটটা আর একটু দেওয়া যায়, এটা খুব ভালো শীট, আমাদের কাজে লাগবে এটা শীটটা। এই শীটটা মানে কি বলে? আজকে যে ক্লাসে যে সিস্টেম স্যার একটু। হ্যাঁ, না এগুলো তো আমার কাছে আসলো না। তো আপনাদের ক্যাপ্টেনকে বললাম 11টায় আসতে, আমি বসেছিলাম, কেউ আসলো না। যাই হোক, আপনি যদি এই চ্যাটে দিয়ে দেন তাহলে আমরা এখন সবাই ডাউনলোড করে নিতে পারবো। না আপনাদের ক্যাপ্টেন যে, তার সাথে এই যে আগামী রোববার বা রোববার আপনি ওই ক্যাপ্টেনকে স্যার, ও ঢাকার বাইরে আছে সম্ভবত। আসুক, অসুবিধা নেই, আসুক, আমার সাথে দেখা করতে বলেন। তো দেখা করলে আমার যা যা করণীয় আমি সব করে দেবো, চিন্তা নেই। আচ্ছা, এখন এই জিনিসটা একটু দেখেন, সেটা হলো যে মানে যদি কেউ এরকম দেখা যায় যে ট্যাক্স কাটতে দিতেছে না, এরকম সংখ্যাই তো বাংলাদেশে বেশি। তো সেক্ষেত্রে একটা মানে ফর্মুলা দিয়ে দিছে, এই ফর্মুলা অ্যাপ্লাই করে মানে তার ট্যাক্সটা আমাকেই দিয়ে দিত।
তো এই এই মানে এই প্র্যাকটিসটা কিন্তু আগেও ছিল, বাট ছিল অঘোষিত। এখন এটারে লিগালাইজ করে ফেলছে, জায়েজ করে ফেলছে। এটা বুঝছেন কিনা দেখেন। যেমন এটা একটা অঙ্ক করাই আমি দেখাইতে পারি এই ফর্মুলাটা। সেটা হলো, ধরেন আমি একটা মাল সাপ্লাই নিছি, প্রথমে মুখে বলি, তো মানে ভেরি সিম্পল অঙ্ক। তারপর না বুঝলে তো আমি অঙ্ক করাই দিতে পারি। একটু ভালো করে শোনার চেষ্টা করেন। সেটা হলো, ধরেন আমার কোম্পানি 1 লাখ টাকার মাল সাপ্লাই নিছে। এখন যার কাছ থেকে সাপ্লাই নিছি সে বান্দা সেই ট্যাক্স কাটতে দিবে না। সে বলে যে না, আমার 1 লাখ টাকার মাল কিনছেন, আমার 1 লাখ টাকা দিবেন, তাইলে মাল পাবেন। আর যদি এখান থেকে ট্যাক্স কাটতে চান 3%, তাইলে আমি নাই। বুঝছেন? সেই ক্ষেত্রে আপনাকে ব্যাক ক্যালকুলেশন করতে হবে। সেই ব্যাক ক্যালকুলেশনের ফর্মুলাটা হচ্ছে, বুঝছেন, এই পদ্ধতিতে করতে হবে। এবং তাও কি দেখেন অদ্ভুত কাণ্ড, যে 1 লাখ টাকার মাল কিনছি, তাইলে এই 1 লাখ টাকাকে আমাকে 0.97 দিয়ে ভাগ করে আমাকে বিল অ্যামাউন্টটা বের করতে হবে। অঙ্কটা তাহলে করেই দিই। হ্যাঁ, বিল অ্যামাউন্টটা বের করতে হবে। ধরেন 1 লাখ টাকার আমি মাল সাপ্লাই নিছি, তাইলে তার কাছ থেকে 0.97 মানে 3% যদি কাটি, তাহলে এখানে পয়েন্ট কত আসে? 1 লাখ ভাগ 0.97 আসে 1,03,093 টাকা। 1 লাখ টিডিএস এর রেটটাকে গ্রস আপ করে নিতে হবে। gross up, থাকবে gross up। 5% হলে 0.95 দিয়ে ভাগ করে গ্রস আপ করে নিতে হবে। এখন মানে স্যার 3% কর কর্তন করার পরে হচ্ছে 1 লাখ টাকা, তাহলে আমার মানে পূর্ণ অ্যামাউন্টটা কত ছিল সেটা বের করতে হবে। এই যে বিল অ্যামাউন্ট আমি বের করে ফেলছি। এখন এখান থেকে লেস টিডিএস at the rate of 3%। এইটার উপরে 3% হবে। ওটার উপরে 3% করে আসলে 3% করলে আসে 3,000, এক্স্যাক্টলি 3,093 টাকা। তার মানে তাকে আমি এখন পেমেন্ট করতে পারবো 1 লাখ টাকা। বুঝতে পারছেন? এখন বলতে পারেন আমার খরচের খাতায় আমার পিএল অ্যাকাউন্টে আমি এই যে মালটা কিনছি স্টেশনারি, এইটা স্টেশনারির কত টাকা দিয়ে কিনছি? 1,03,093। স্যার আবার ভ্যাট আছে তো, স্যার ভ্যাটও যোগ করতে হবে। আবার এটার সাথে ভ্যাট যোগ করতে হবে। ভ্যাট যেটা যোগ করতে হবে সেটা 1,03,093 উপরে 15% যোগ হবে। বুঝছেন? স্যার এক্ষেত্রে স্যার ট্যাক্সের উপরে ভ্যাট হয়ে গেল না? না না, ট্যাক্সের উপরে ভ্যাট হবে কেন? 1,03,000 তো মালের দাম। বুঝেন না কেন? কিছু বুঝেন নাই? জি স্যার বুঝছি। 1 স্যার লাখ বুঝছি, বাট ওনার ট্যাক্সের টাকাটা আমি পেমেন্ট করলাম না, তাহলে ওই 3,000 টাকা স্যার ট্যাক্সের টাকা হয়ে গেল না? সবই বুঝি, কিন্তু এত কথা বলতে নাই। এগুলা ভিতরে মনে রাখেন। বুঝেন না? এটা নির্বাচনে সিদ্ধ। হ্যাঁ, এটা হলো আপনাকে এভাবে করে দিচ্ছে। আপনি মালের দাম কত টাকার মাল কিনছেন? 1,03,093 টাকার আমি মাল সাপ্লাই নিছি। এবং দরকার হয় তার কাছ থেকে, যার কাছ থেকে 1 লাখ টাকার মাল কিনছেন, তারে বলবেন বাপু তুমি বিলটা পাল্টাইয়া তুমি আমার 1,03,093 টাকা, তুমি 1 লাখ পাইলেই তো হইলো। বলে হ্যাঁ, ঠিক আছে। এরপরে আবার 2 দিন পরে শ্বশুরাইয়া আপনার কাছ থেকে চালান নিতে আসবে, তখন দিবেন না। বিডিএস এর জিনিসটা এরকম করে, ভ্যাটের ক্ষেত্রে এরকম গ্রস আপ করে নিতে হয়। সেম এই আর কি সমস্যা। স্যার এটা কিন্তু প্র্যাকটিক্যালি হয় কিন্তু এই জিনিসটা। হ্যাঁ, হয়তো আমি জানি। তার যা দেখেই বলছে স্যারের নখদর্পণে সবই আছে। আচ্ছা, এখন আসেন যে তাহলে এই 3,093 টাকা ট্যাক্সটা কার নামে জমা দেবো? ওই আমার পার্টির নামে কি নামে। দিতে পারবো? না 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 না, আপনি যা চাইতেছেন তা হবে না। আমি তাহলে তো আলটিমেটলি আপনার এই টাকাটা আমি লুজার। আলটিমেটলি স্যার সব দিক থেকে জবাই আমারই স্যার। সেটাই তো, মানে বর্তমান আইন তো তাই। বুঝছেন? প্র্যাকটিক্যাল ক্ষেত্রে স্যার যেটা করতে হয়, ওর সাথে দরদাম মিট করে তারপরে আমাকেই ক্যালকুলেট করে দিতে হয়, এইটা ট্যাক্স এইটা ভ্যাট যোগ করে টোটাল অ্যামাউন্ট বলতে হয় তুমি এটা বিল করবা। না, সে ভ্যাটের কথা তাকে কেন বলেন? ভ্যাট তো আপনার লায়াবিলিটি, ভ্যাট তো এক্সপেন্ডিচার ট্যাক্স,
তাই না? ভ্যাট তো আপনার এক্সপেন্ডিচারের উপরে ভ্যাট হবে। ভ্যাটের বিষয়টা এখানে আসা উচিত না, কিন্তু তার ট্যাক্সটা তার বহন করা উচিত, কারণ ইনকাম করতেছে সেই বেচারা, যার কাছ থেকে আমি 1 লাখ টাকার মাল কিনতেছি, তাহলে সে কেন ট্যাক্স দিবে না? গভর্নমেন্ট কোনো প্রতিষ্ঠান তো স্যার ট্যাক্স নিজেরা দেয় না, সব পাবলিক প্রকুরমেন্টের মধ্যে তো স্যার আমাকে ভ্যাট ট্যাক্স সহই করতে হয়, নাহলে আবার তো ফাফাট ফাইন্যান্স দিয়ে দেয়। হ্যাঁ হ্যাঁ, সেটাই, ভ্যাট ট্যাক্স সহই থাকে। আচ্ছা, এখন দেখেন কনসিকুয়েন্স অফ নন কমপ্লায়েন্স। এতক্ষণ ধরে যে আইন কানুনগুলো পড়ানো হলো, এগুলোর যদি ভঙ্গ হয়, এগুলোর যদি নন কমপ্লায়েন্স হয়, তার জন্য কি শাস্তি হতে পারে বা এর কনসিকুয়েন্স কি? 1 নাম্বার হচ্ছে, যার ট্যাক্স কাটার কথা কাটেনি সে হবে অ্যাসেসি ইন ডিফল্ট, এখন ট্যাক্সটা তাকে দিতে হবে। 2 নাম্বার কথা হলো, যদি পিএসআর না থাকে, যার কাছ থেকে আমি ট্যাক্স কাটবো, কাটার আগে তার আগে নিয়ম ছিল যে তার লাগবে, টিন লাগবে, এখন টিন উঠিয়ে দিছে, এখন বলছে টিনের বাপ লাগবে। টিনের বাপের নাম কি? টিনের বাপের নাম পিএসআর। অ্যাকনোলেজমেন্ট। হ্যাঁ, অ্যাকনোলেজমেন্ট। পিএসআর মানে কি? পিএসআর মানে প্রুফ অফ সাবমিশন অফ রিটার্ন। প্রুফ অফ সাবমিশন অফ রিটার্ন মানে অ্যাকনোলেজমেন্ট স্লিপ, এটা লাগবে। এইটা যদি না দিতে পারে, তাইলে আপনাকে 3-এর জায়গায় 4.5% হারে কাটতে হবে। বুঝছেন? ঝামেলা কি একরকম? আপনি 1 লাখ টাকার মাল যার কাছ থেকে কিনলেন, আপনার আগে যে অঙ্কটা করাই দিছে, এখন আমাকে অঙ্কটা নতুন করে করাইতে হবে। কেন? সে পিএসআর দিতেছে না। তার যদি পিএসআর না থাকে, তাহলে আমার 3-এর জায়গায় 4.5 করে ওটাকে রিক্যালকুলেট করতে হবে। 90.5 দিয়ে ভাগ দিয়ে হবে। 0.5 মানে 1 লাখ রে 95.5 দিয়ে ভাগ দিতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট মানে 4.5 আর কি। এই গেল 2 নাম্বার। 3 নাম্বারে হলো, যদি এটা তো সবাই জানেন যে উৎসে কর্তৃত্ব কর মানে পরবর্তী মাসের 2nd উইকের মধ্যে সরকারি কোষাগারে চালানের মাধ্যমে জমা করতে হবে, এটাই হলো আইন। এখন যদি বিলম্বে জমা হয়, তার জন্য 2% পার মান্থ মানে এডিশনাল মানে পেনাল্টির মতোই আর কি দিয়ে জমা দিতে হবে। এটা হলো 3 নাম্বার। 4 নাম্বারে বলছে, একটা 10 লাখ টাকা যদি টিডিএস এর চ্যাপ্টার 7 এর 3 নাম্বারটা একটু বলা যাবে স্যার? বলা যাবে না কেন? সবই বলা যাবে। 3 নাম্বারটা কি বলবো বলেন? Additional 2% per month is also to be paid of TDS amount is not deposited within 2. আচ্ছা স্যার, সেকেন্ড আমি টিডিএসটা যদি পেমেন্ট না করি, তাহলে আমাকে এক্সট্রা 2% আরো অ্যাডিশনালি পে করতে হবে। রাইট। থ্যাংক ইউ স্যার। আর 4 নম্বরে যেটা বলছে, সেটাও গত বছর আসছে, 2022 সালে এই আইনটা আসছে, যে চ্যাপ্টার 7 এ যে মানে টিডিএস এর কথা বলা আছে, বিধান আছে, এগুলোর যে নন কমপ্লাই হয়, এটা ডিসিটি 10 লাখ টাকা পর্যন্ত জরিমানা করতে পারবে। এই স্যার আচ্ছা, 3 নাম্বারটা কি স্যার আগের আইনে ছিল নাকি স্যার নতুন এটা? না, ছিল, আগের আইনে ছিল। শুধু 75 এর এতে ছিল না স্যার? এটা ছিল 75 এর যখন জমা দিতে পারবো না তখন এটা ছিল, এখন তো 177। আগে ছিল 184 ছিল আগের আইনে। ছিল আগে, যাই হোক। আপনার 5 নম্বরে দেখেন, 5 নম্বরে বলছে যে উৎসে আয়কর কর্তন না করা, এটা একটা ক্রিমিনাল অফেন্স। বাংলা হচ্ছে এটা একটা ফৌজদারি অপরাধ এবং এটা শাস্তিযোগ্য অপরাধ। এটা সর্বোচ্চ 1 বছরের জেল হতে পারে ট্যাক্স না কাটার কারণে। স্যার এখানে 3 নাম্বার পয়েন্টে যেটা বলছে 2% পার মান্থ যে ইন্টারেস্ট, এটা কি কোন অ্যামাউন্টের উপরে? আনপেইড অ্যামাউন্ট নাকি পার্শিয়ালি যদি পেড করে তখন? আনপেইড মানে আমি ট্যাক্স কাটছি, আমি জমা দেই নেই, অথবা ট্যাক্স কাটিই নেই, তাইলে আমার এখন যে কয় মাস পরে যখন কেটে জমা দেওয়ার কথা, তার থেকে যদি আমি 1 বছর পরে জমা দিই, তাইলে 24% সুদ সহ জমা দিতে। এটা আর 5 নাম্বারে একটা কথা বলছে যে অথরিটি ফেলস টু ডিডাক্ট অর কালেক্ট ট্যাক্স উইদাউট রিজনেবল কস্ট। স্যার রিজনেবল না, এইখানে এরকম রাখছে, এরকম এই বাস্তবে প্রয়োগ নাই। 5 নম্বরের কিন্তু কারোরে ধইরা মানে কোম্পানির এমডি কে ধইরা জেলে ভরছে, এরকম কোনো ইতিহাস নাই, বুঝতে পারছেন? কিন্তু তারপরও একটা মানে আইন অমান্য করলে কি কি হতে পারে
তার একটা বিধান থাকা ভালো। তো সেই হিসেবেই বিধানটা আছে যে যদি রিজনেবল কজ, মানে রিজনেবল কজ কি, ধরেন একজন এমডি কে ধরে নিয়ে যাবে, এমডি বলবে যে আমার তো অ্যাকাউন্ট সেকশন আছে, তাদেরকে তো দিক নির্দেশনা দেওয়া ছিল যে যেখানে যেখানে ট্যাক্স অ্যাপ্লিকেবল সেখানে ট্যাক্স কাটবে ইত্যাদি, তো কোনোটা হয়তো কাটে না ইত্যাদি। কিন্তু রিজনেবল কজ মানে সে দেখা গেল যে মানে আনরুলি, সে কোনো আইন কানুনই মানতে চায় না একটা কোম্পানি, সে স্যালারি থেকে ট্যাক্স কাটে না, কোনো কিছুতে ট্যাক্স কাটে না, ব্যবসায় তো করে যাচ্ছে দিব্যি। তো এখন যদি এরকম ইন্টেনশন যদি হয় যে গভর্নমেন্টের সাথে একটা চ্যালেঞ্জে গেছে বিষয়টা এরকম, তাহলে তো দেখা যাবে যে না, তারা ধরে নিয়ে গেছে। তারপরে দেখেন পরেরটা, রেভিনিউ এক্সপেন্ডিচার উইল বি ট্রিটেড অ্যাজ বিজনেস ইনকাম অর নন টিডিএস। এটা তো আগেও ছিল সেকশন 30-তে। তো যে আমার যে খরচটা করলাম সেই খরচের উপরে যদি আমি ট্যাক্স না কাটি, স্যালারি থেকে ট্যাক্স না কাটি, বাড়ি ভাড়া থেকে, অফিস ভাড়া থেকে ট্যাক্স না কাটি, তাহলে তো সেটা যোগ হয়ে যাবে এক্সপেন্ডিচারটা। ইভেন ক্যাপিটাল এক্সপেন্ডিচার থেকেও যদি ট্যাক্স কাটার বিধান থাকে, ট্যাক্স না কাটি, তাহলে ওটাও কিন্তু আপনার 67 সাথে মানে ইনকাম ফ্রম আদার সোর্স হিসেবে গণ্য হবে। স্যার আমার কোম্পানি যদি ট্যাক্স এক্সাম্পটেড কোম্পানি হয়, আমার রেভিনিউ যখন ট্যাক্স এক্সাম্পটেড রেভিনিউ, সেক্ষেত্রে আপনি যদি ওইটাকে রেভিনিউ ইনকাম হিসেবে ট্রিট হয় নন টিডিএস, তারপরেও তো তাহলে স্যার ট্যাক্স জিরো চলে আসতেছে, তাই না? আবার বলেন কি? ধরেন আমার তো আইটি কোম্পানি, ট্যাক্স এক্সাম্পটেড কোম্পানি, সেক্ষেত্রে যে আমি কোনো একটা রেভিনিউ এক্সপেন্ডিচারের উপর টিডিএস কাটি নাই, তাহলে সেই ইনকামটাকে যদি রেভিনিউ ইনকামের সাথে যোগ করে দেয়, তারপরেও তো ট্যাক্স আমার জিরোই আসতেছে। জি না, ওইটা হবে না, ওইটা হবে না। হাতে ক্যালকুলেট করতে হবে, না ক্যালকুলেটর দিয়ে না, করলে হবে না। মনে করেন আপনি রাজা হয়ে গেলেন, বাদশা হয়ে গেলেন, আমার ট্যাক্স নাই, তার মানে এইটা হবে না। আপনার মানে অন্যান্য আইন পরিপালন করতে হবে। শুধু বলছে আপনার যে নিজস্ব ইনকাম, আইটি সেক্টরের যে ইনকাম, তো সেইটা আগামী 30শে জুন 2024 পর্যন্ত করমুক্ত। বুঝতে পারছেন? তার মানে এই না যে আমি ধনারে স্বরাজ্ঞান করব, আমি দেশের কোনো আইন মানবো না, ওইটা হবে না। আপনাকে অন্যান্য আইন থেকে বা টিডিএস থেকে আপনাকে নিষ্কৃতি দেয়নি। তো যদি এরকম স্যালারি থেকে ট্যাক্স না কাটেন, অফিস ভাড়া থেকে ট্যাক্স না কাটেন, তাহলে ওইগুলোর উপরে কিন্তু আলাদা করে আপনার সেকশন 30B যেটা আগে ছিল, এখন জানি কত, ওইটাতে ট্যাক্স হয়ে যাবে, ওইটাতে আপনি পাবেন না, মাপ পাবেন না। তাহলে তো স্যার ওটা রেভিনিউ এক্সপেন্ডিচার হিসেবে মানে রেভিনিউ যে বলছেন বিজনেস ইনকাম হিসেবে, তো ওটা কি ট্রিট হইলো? হইলো না তাইলে কয় কি? শোনেন, আপনার একটা আইটি কোম্পানি, আপনার ব্যবসা হলো আইটি, তার মানে আইটি কোম্পানির একটা ব্যবসায় যে ইনকাম হবে সেটার উপরে ট্যাক্স হবে না। বাট লেকিন আপনি স্যালারি দিচ্ছেন 10 লাখ আপনার এমপ্লয়ীদেরকে, এবং সেখান থেকে ট্যাক্স কাটেন নাই, এই 10 লাখের উপরে 30% হারে ট্যাক্স দিতে হবে 3 লাখ। যা বোঝার বুঝে, যা বোঝার বুঝে নিন। ওকে ওকে স্যার, থ্যাংক ইউ। মানে স্যার আগে 30 ধারার পালন করতে হবে। হ্যাঁ, সেকশন 30 এখন হলো 55, ওখান থেকে মুক্তি নাই। ওইটা আলাদা, আলাদা। ফাইনাল ট্যাক্স সব আলাদা, ওইটা আলাদা, ওইটা পালন করতেই হবে। স্যার যারা ট্যাক্স এক্সেম্পটেড বলে ওদেরকে স্যার ওই যে ট্যাক্স এক্সেম্পশন সার্টিফিকেট ফ্রম এনবিআর, ওটা কি স্যার ম্যান্ডেটরি? অনেকে বলে ওইটা না আনলে আপনি বুঝবেন কিভাবে যে এর মানে আইটি সেক্টরটা মানে ট্যাক্স এক্সেম্পটেড কিনা? আইটি সেক্টর তো 28টা খাত, সেই 28টার ভিতরে পড়ে কিনা এটা এনবিআর ভালো করে দেখে শুনে তারপরে সার্টিফিকেট দিবে। অনেকে স্যার বলে এটা তো স্যার আছে, আইনে আছে আমাদের। আইনে থাকলেও সবাই যে কাজটা করে, এনবিআর থেকে একটা সার্টিফিকেট আনে এই কারণে, এনবিআর পুঙ্খানুপুঙ্খ ভাবে দেখে দেয় যে ইন্সপেক্টর পাঠাইয়া যে সে আসলে করেটা কি। এখন সে কি আমাদের 28টার ভিতরে পড়ে, এই সার্ভিসগুলোর মধ্যে কি পড়ে কি পড়ে না? যেমন আপনাকে বলি, ইন্টারনেট সার্ভিস কিন্তু এইটার মধ্যে, আইটির মধ্যে নাই। ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, আপনার অফিস যদি ইন্টারনেট নিয়ে থাকে, ওয়াইফাই নিয়ে থাকে, ওইটার উপরে কিন্তু 10% ট্যাক্স কাটতে হবে, বুঝছেন? তো সেই রকম আর কি তোরা দেখে দেয়। তবে আমার যেটা মনে হয়, এই যেভাবে আপনার আইএমএফ লাগছে, সেখানে কোনো অব্যাহতি পাওয়া যাবে কিনা এবারের বাজেটে, হয়তো দেখা যাবে আইটি সেক্টর কি করে জানি না। যাই হোক স্যার, আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন স্যার, একটা ফরেন কোম্পানি নর্মাল হচ্ছে বিজনেস করতেছে, নর্মাল ইয়েতে, তারা কোনো ট্যাক্স হলিডে পায় না। এখন ওরা নতুন করে একটা ইনিশিয়েটিভ নিয়েছে যে হচ্ছে বেজার আন্ডারে ওরা
ইকোনমিক জোনে গিয়ে হচ্ছে ট্যাক্স হলিডেটা নেওয়ার জন্য ওরা ওখানে অপারেশন শুরু করবে আর কি। এখন এটা যে শুরু করতে চাচ্ছে ওরা এক্সিস্টিং কোম্পানি, কিন্তু ওরা এক্সিস্টিং কোম্পানির আন্ডারেই ওখানে শুরু করতে চাচ্ছে, কিন্তু বাইরেও ওদের অপারেশন আছে। এটা কি আসলে বেজার আন্ডারে কি এটা পসিবল? এখন একটা একই এন্টিটি সেম, নতুন কোনো এন্টিটি ওপেন করে নাই। হ্যাঁ, না এখন এখানে যে কথাটা হলো কি, আপনার বেজার যে সার্কুলার অথবা আপনার যে আমাদের যে এসআরওটা, সেই এসআরওটা একটু ভালো করে দেখেন। সেই এসআরওতে বলা আছে যে অর্থনৈতিক অঞ্চলে প্রতিষ্ঠিত যে যে কোম্পানি, যে ইন্ডাস্ট্রি, এবং সেখানেও কি কি পণ্য উৎপাদন করে সেটা বলা আছে। এই পণ্য উৎপাদন করলে তাহলে এবং ওইখানে ওই ইকোনমিক জোনে যদি প্রতিষ্ঠিত হয় তাহলে সে 10 বছরের মানে করভ্যতি পাবে। এই এখন আপনার কথা হলো যে একটা কোম্পানি আগে থেকেই ছিল, এই চালাকিগুলো তো এখন হচ্ছে। ধরেন একটা কোম্পানি অলরেডি একটা ইন্ডাস্ট্রি আছে, এখন ওই এরিয়াটা আপনার ইকোনমিক জোনের অন্তর্ভুক্ত করে বেজার আওতায় নিয়ে এসে এরকম একটু ভজঘট হচ্ছে বিভিন্ন জায়গায়, যে হচ্ছে না তা না। স্যার এটা হচ্ছে আমরা আইনে দেখলাম যে ওরা সেপারেট টিম নিতে হয়। হ্যাঁ, আইনের ভিতরে বলা আছে এই 2023 সেপারেট টিম নিবে কখন, যখন একটা আলাদা এন্টিটি হবে। হ্যাঁ, আলাদা আইনে আছে বলা আছে যে আলাদা এন্টিটি লাগবে। এই জন্য আপনাকে একটা কথা বলি, সেটা হলো ধরেন একটা গ্রুপ অফ কোম্পানির একটা ইন্ডাস্ট্রি অলরেডি আছে, সেটার নাম হলো এবিসি লিমিটেড। ওই করলো কি, আর একটা কোম্পানি ফর্ম করলো। কোম্পানি ফর্ম করা তো আরজেসিতে কোনো বিষয়ই না। তার একটা কোম্পানি ফর্ম করে সেটা মানে ঠিকানা দেখাইলো আপনার ইকোনমিক জোনের মধ্যে, দেখাইয়া ওইখানে ইন্ডাস্ট্রি, ওই হয়তো দেখা গেল ওই ইন্ডাস্ট্রিটাই হয়তো ওইখানে শিফট করলো, এটা তো অত দেখার লোক থাকে না ইত্যাদি। যাই হোক, এইভাবে কিছু হয়তো এদিক ওদিক হয় না, একেবারে তা না। ওরা বেজা থেকে অ্যাপ্রুভাল নিয়ে আসছে সেম টিনের আন্ডারে। শুধু ওদেরকে নাকি একটা গাইডলাইন দিয়েছে যে সেপারেট অ্যাকাউন্ট করতে হবে, একটা হচ্ছে ইকোনমিক জোনের আন্ডারের জন্য একটা, আর বাইরের জন্য একটা। কিন্তু একটাই তো বলা আছে যে সেপারেট টিম লাগবে। তাহলে এটা ওরা কিভাবে বেজা এটা অ্যাপ্রুভ করে, আবার কিভাবে বলে যে সেপারেট অ্যাকাউন্ট মেনটেন করলে এটা পসিবল হবে? এখন এই জিনিসটা তো আপনারা জানেন যে প্রত্যেকটা কোম্পানি, তারপরে পার্টনারশিপ ফার্ম, এওপি, এদেরকে কিন্তু আপনার প্রতি মাসে একটা করে উইথহোল্ডিং ট্যাক্স রিটার্ন বা টিডিএস রিটার্ন সাবমিট করতে হয়, এবং এটা প্রতি মাসে 15 তারিখে সাবমিট করতে হয়। প্রতি মাসে ভ্যাট রিটার্নটা যেরকম প্রতি মাসের 15 তারিখ, ইনকাম ট্যাক্সেও এখন টিডিএস রিটার্নটাও প্রতি মাসের 15 তারিখ। স্যার এখানে আমার একটা কোশ্চেন ছিল স্যার, বলবো স্যার? একটু হ্যান্ড রেজিস্টার ছিল স্যার। আমরা তো আগে এই উইথহোল্ডিংটা, যেটা ওই যে স্যালারি ক্ষেত্রে স্যার 108 আর 108 এর এ দিতাম, এখন নতুন লতে আছে স্যার আমরা তো এখন প্রত্যেক মাসেই উইথহোল্ডিং এর স্যালারি টিডিএসটাও দিচ্ছি, অন্য আদার্স সবগুলো টিডিএসটাও দেখাই দিচ্ছি। কিন্তু স্যার এখানে তফসিল চ আর ছতে একটা তফসিল আছে যে আপনার চতে যেটা আছে স্যার, ওই যে 108 এ যেটা আমরা আগে দিতাম, ওইটা আবার বলছে সেপ্টেম্বর মাসের মধ্যে, সেপ্টেম্বরে যে উইথহোল্ডিং দিব তার সাথে আবার পুরো 1 বছরেরই আবার স্যালারি স্টেটমেন্টের এটা দিতে হবে। আর ছতে আবার বলছে এপ্রিলের মধ্যে আবার রিটার্ন জমা দিছে এমপ্লয়িরা, সেইটার ডিটেলসটা দিতে হবে। এখন স্যার এইটা যদি কেউ মিস করে স্যার, যে এই চ আর ছটা, কিন্তু সে মান্থলিতে সবকিছু দেখা দিচ্ছে স্যার, সেটা কি মেনে নিবে স্যার? শোনেন, এখন ঘটনা হলো কি, আপনি যেটা বলছেন এগুলো তো সবই জানি। এখন অনেক কোম্পানি এরকম দুষ্টামি করে যে ঠিক আছে, ডিসিটি কি আর ওই পেশকার কি আর এত কিছু বুঝবে যে আমার এই উইথহোল্ডিং রিটার্ন প্রতি মাসে আমার পিয়ন পাঠাইয়া আমি দিয়ে যাচ্ছি, এখন ওটার মধ্যে 108, এক মাসে বলছে 108, এক মাসে 108 এর এটা আছে কি নাই কে ভেরিফাই করে? আর এগুলো সব বস্তাবন্দি হয়ে পড়ে থাকে ট্যাক্স অফিসে, বুঝছেন? এখন আপনি যদি তালে গোলে পার হয়ে যান তো গেলেন। এখন এগুলোর কি উত্তর দেবো কোন তো দেখি? আপনি আমার এমন কোশ্চেন করেন, এগুলোর কি উত্তর দেবো? না স্যার, এইটা স্যার আমি আজকে জানতে পারছি, আমি দিই নাই কোনো কারণে। এখন এগুলা কথা হলো, যদি আপনি আইনগত কথা বলেন, আপনার রিটার্নটা অসম্পূর্ণ রিটার্ন হলে তো সেটা নট অ্যাকসেপ্টেবল, তাই না? আর বাকি কথাগুলো তো বলেই ফেলছি যে তালে গলে আপনি পার পেয়ে গেলেন, তাই না? এরকম কত ঘটনা ঘটে। আপনার যদি পরে ধরা পড়ে যে আপনি এই এপ্রিল মাসের রিটার্নের সাথে 108 এর দেওয়ার কথা, কিন্তু আপনি তো দেন নাই, তো আপনি বলবেন যে তখন না আমি তো দিছি, তাইলে মনে হয় কোনোভাবে মিস হয়ে গেছে, স্টাপলারটা খুলে গেছে,
ওইটা শেষে ছিল তো, স্টাপলারটা মনে হয় কোথাও মিস হয়ে গেছে। আপনার অফিস থেকেই মিস হয়েছে, আমরা তো দিছি, এই যে প্রমাণ আছে আপনার অফিস রিসিভ করে রাখছে। ঠিক আছে, ওটা যদি মিস হয়ে থাকে আমরা আবার দেবো, অসুবিধা কি? স্যার, ভালো point বলছেন, স্যার। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার। এইটা আসলে একটু থ্যাংক ইউ তো দিবেনি, কারণ এই যে বুদ্ধি শিখিয়ে দিতেছি যে, নাই স্যার আমার একটা কোশ্চেন ছিল, কাইন্ডলি যদি অ্যালাউ করতেন। হ্যাঁ, এখন আমাদের পড়ানো শেষ আজকে, যত কোশ্চেন। স্যার নর্মালি যেটা দেখা যায় যে করি আমরা এয়ারলাইনে পেমেন্টের ক্ষেত্রে ট্যাক্সের যে পোর্শনটা থাকে, ওই ট্যাক্সের টিডিএস ওইটা আমরা এয়ারলাইনকে পেমেন্ট করে দিই। যদি কারো কাকে পেমেন্ট করে দেন? এয়ারলাইন। এয়ারলাইন? জি। আপনি কে? ফ্রেট ফরওয়ার্ডিং এজেন্ট। ও তা বলবেন, বলবেন না আপনি কে, না বললে কোশ্চেন করা শুরু করছেন। ফ্রেট ফরওয়ার্ডার। হ্যাঁ হ্যাঁ, বলেন। তো আমরা যখন এয়ারলাইনকে পেমেন্ট করি ট্যাক্সের অ্যামাউন্ট সহ আমরা আর কি 52 আগে যেটা ছিল 52 ডাবল যে সম্ভবত ছিল, ওই এরিয়াতে আমরা হচ্ছে ট্যাক্সের অ্যামাউন্ট সহ ওদের পেমেন্ট করি। যদি কারো পিএসআর না থাকে সেক্ষেত্রে আর কি আমাদের করণীয়টা কি? ট্যাক্সের অ্যামাউন্ট সহ পেমেন্ট করেন মানে বুঝি নাই। যখন আমাদের বিল করে ইনভয়েস হচ্ছে 0.3% হচ্ছে ট্যাক্স অ্যাড করে ওরা বিলটা করে। হ্যাঁ হ্যাঁ, মানে আপনি আপনার কি জিএসএ না কি? আপনি বুঝি নাই। ফ্রেট আমরা হচ্ছে ফরওয়ার্ডিং এজেন্ট, মানে ট্রাভেল এজেন্ট সার্ভিস। না ট্রাভেল এজেন্ট, লজিস্টিক্স সার্ভিস দিই আমরা। মানে কোনটার মধ্যে পড়ে? আপনি আমি যতগুলো পড়াইলাম এর ভিতরে কত নাম্বার সেকশনে আপনি পড়ছেন? আন্দাজে কথা বললে তো হবে না, আমারও তো বুঝতে হবে। হ্যাঁ আছে স্যার, ওনারা সিএনএফ এজেন্ট। আমি 95 এর সেকশন 95 সম্পর্কে বলছেন স্যার, সম্ভব না না, এটা ভালো করে দেখেন আপনি, আমাকে এটা আগে নিজে ইহান, দরকার হয় কালকে আমাদের ক্লাস আছে, কোনো অসুবিধা নেই। আগে নিজে শিওর হন আপনি কোন ধারায় এই টাকাগুলো দিচ্ছেন এয়ারলাইন্সকে, সেই ধারাটা খুলে আমাকে দেখতে হবে যে আপনি কি এরকম ট্যাক্সের টাকা সহ দিতে পারেন। এরকম তো শুনি নেই। আপনি হয় কাটবেন, নাইলে ধরে রাখবেন, কিছু একটা করবেন, কি সব সহ দিয়ে দিচ্ছি। আমরা সবসময় দিয়ে দিচ্ছি। আগে আমি যদি ভুল বলি না থাকি তাহলে 52 ডাবল যে আগের সেকশন ছিল, আগে 52 ডাবলে তো ভিন্ন জিনিস। ডাবল জে ডাবল জে না না, 52 ডাবল যেটা এখন কত সেটা দেখে আমাকে বলেন, আমি আবার পড়াই, আবার পিছনে ফিরে যাই, তো অসুবিধা নেই। আচ্ছা স্যার, ওই সেকশনটা নিয়ে কোনো সেকশনটা খেল নাই। আগে আপনি সেকশন 95 স্যার, আগে ছিল 52 ডাবল জে, এখন 95। উনি দেখুক, আগে উনি দেখুক, দেখে কালকে আপনাকে কোশ্চেনটা করেন, অসুবিধা নেই। এত তড়িঘড়ি করার কিছু নেই, ঠিক আছে? আমরা তো সবগুলা কোশ্চেনেরই আপনার অ্যান্সার দেওয়ার চেষ্টা করতেছি, তাই না? জি ওকে। এখন মনে হয় আমরা সেমিফাইনাল ফাইনালের একটা ম্যাচ। না, ম্যাথের ওইটা আমার তো এটা নিয়ে বড় সমস্যা পড়ছে, আমি তো এইটাই খোলে না। স্যার ক্লাস কি শেষ হয়ে গেছে? হ্যাঁ, ক্লাস শেষ হয়ে গেছে। আমরা কি লিভ করতে পারি?